বাস্তুর যে বিশ্বকর্মা বই যেটা প্রকাশনী বার হয়েছিল বলেছিল। বিশ্বকর্মা প্রকাশ, ঠিক আছে, পেয়ে যাবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর বলছি ওই ওই যেটা ওই সোমেনদা বললেন না যে ওই বাস্তুর যে বাস্তু পুরুষের যেটা যেখানে নির্ণয় করছে ওখানটা আমারও সমস্যা হচ্ছে, মানে ওটা থেকে নির্ণয় করবো যেটা ডিগ্রি বার করবো, ওই বাস্তু পুরুষ ডিগ্রি ওইখানটাই বের আমার করতে সমস্যা। সমস্যা নাকি ব্রহ্মস্থান বের করতে সমস্যা, ঠিক করে বলুন কোনটা? ব্রহ্মস্থান ব্রহ্মস্থান ব্রহ্মস্থান। এটা ব্রহ্মস্থানের সমস্যা। হুম। ঠিক আছে, বুঝলাম, মানে বেশিরভাগটাই বেরোচ্ছে ব্রহ্মস্থানই সমস্যা। ঠিক আছে, ব্রহ্মস্থান সমস্যা তো শর্ট আউট হয়ে যাবে, কোনো ব্যাপার না, ওটা খুবই সহজ ব্যাপার। ভিডিওর মধ্যে, ইউটিউব ভিডিওর মধ্যে ব্রহ্মস্থান নিয়ে সম্ভবত আমি এই রিসেন্ট কিছু একটা ভিডিও দিয়েছিলাম, জানি না আপনারা দেখেছেন কিনা। শুধুমাত্র লাইভ ক্লাসের উপর ভরসা করে থাকবেন না, আমরা যে ইউটিউবে ভিডিওগুলো বানাচ্ছি সেগুলো আপনাদের জন্যই বানাচ্ছি। ওইগুলো একবার দেখলে না 50%-এর বেশি জিনিস ক্লিয়ার হয়ে যায়। ব্রহ্মস্থানের উপর যে ভিডিওটি দেওয়া হয়েছিল আপনারা কি কেউ দেখেছেন? ব্রহ্মস্থানের কোনো ভিডিও তো আমার কাছে গ্রুপে আসেনি। গ্রুপে যাবে না, সব ভিডিও তো গ্রুপে দেওয়া সম্ভব না। আমি এখন যে দিকের ভিডিওগুলো আপনারা দেখছেন এটা বহুদিন আগে বানানো, সেগুলোই এখন যেহেতু আপনার নতুন ব্যাচ চলছে একটা, আমি তাই ঘুরিয়ে ফিরিয়ে পাঠাচ্ছি। কিন্তু আপনারা একটু ইউটিউবে ফলো রাখবেন। একবার ব্রহ্মস্থানটা একবার যদি গ্রুপে দিয়ে দেন খুব ভালো হয়। আমি দিয়ে দেবো, সেটা অসুবিধা নেই। এবং আমি তারপরেও বলবো, আপনারা যদি অ্যাডভান্স নলেজ চান না, আমাদের তো ক্লাস সপ্তাহে একটা দিন, তো আপনারা বসে থাকবেন সপ্তাহে একদিন কবে ক্লাস হবে, একটু নলেজ পাবো, একটু এগিয়ে যাব। এটা তো অনেক লেন্দি হয়ে যাচ্ছে, অনেক সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যাচ্ছে। কিন্তু যাতে এটা না হয়, আমাদের ইউটিউবে ভিডিও বানানোর উদ্দেশ্য এটাই, আপনাদের যেন বসে থাকতে না হয়, যেন আপনারা অ্যাডভান্স হয়ে যান, লাইভ ক্লাসের আগেই অ্যাডভান্স হয়ে যান। আর আমি নেক্সট যে সিস্টেমটা নিয়ে আসছি, আমি লাইভ ক্লাসে এসে আর পড়াবো না, মানে কোনো বিষয় নিয়ে ডিপলি এইভাবে বেসিক জিনিসটা পড়াবো না। প্রত্যেকটা বেসিক জিনিস আমরা কি করছি, ইউটিউবে দিয়ে দিচ্ছি, যাতে করে আপনারা দেখে পুরো জিনিসটার সম্পর্কে বুঝে যান। এইবার পুরো বুঝলে তো হয় না, ওটা করে ডিপে গিয়ে বুঝতে হয়, আরো গভীর নলেজটা দরকার হয়। সেই গভীর নলেজটা এবার আমরা লাইভ ক্লাসে এসে আলোচনা করব। যেই ক্লাসটা বা যেই টপিকের উপরে আমরা এখন লাইভ ক্লাস করছি, আমাদের 2-3 দিন চলে যাচ্ছে, মানে একটা মাসই চলে যাচ্ছে প্রায়। ভিডিও দেখে রাখলে কি হবে, যেই ক্লাসটা আজকে 1 মাস সময় লাগছে, 3-4টে ক্লাস লাগছে একটা টপিক বুঝতে, তখন কিন্তু ওটা একদিনই আমরা কভার করে ফেলতে পারবো, তাও পুরোটা বাড়িতে। এর করে আমরা আরো অ্যাডভান্স হতে পারবো। যে স্টুডেন্টটা আমাদের 3 মাস 4 মাসে গিয়ে বাস্তব ভিজিট করার জন্য রেডি হয়, সে কিন্তু 1 মাসও লাগবে না রেডি হতে, তার আগে সে রেডি হয়ে যাবে। এই জন্যই টেকনোলজি ব্যবহার। তাই আমি বলবো আপনাদেরকে ইউটিউবটা একটু ফলো রাখবেন, কারণ ওখানে নতুন নতুন অনেক আপডেট ভিডিও যাচ্ছে, যেগুলো হয়তো আপনাদের ক্লাসেও আলোচনা হয়নি বা ভবিষ্যতে হবে কি সন্দেহ আছে। সেই রকম আপডেট ভিডিও যাচ্ছে, প্রচুর নলেজ চলে আসছে ইউটিউবে, প্রচুর নলেজ। সেগুলো সব কিন্তু লাইভ ক্লাসে এসে আলোচনা করা সম্ভব না। তাই একটু চোখ রাখবেন, যখনই কোনো ভিডিও পাবলিশ হচ্ছে একটু চোখ রাখবেন, একটু তো দেখে নেওয়া খুলে, বেশি বড় বড় তো না, 5 মিনিট 10 মিনিটের মধ্যেই থাকে। ছোটখাটো বস্তুর বিষয়ে অনেক ভিডিও দেওয়া রয়েছে, প্রচুর ভিডিও দেওয়া রয়েছে। যে কোন, যেমন রিসেন্টলি একটা স্বস্তিকের উপরে ছাড়া হয়েছে। স্বস্তিক চিহ্ন আমরা জানি কি রকম হয়, আমরা কি জানি স্বস্তিক কিভাবে অঙ্কন করতে হয়, কি করে আঁকতে হয়, জানি না। স্বস্তিকের কাজ কি, স্বস্তিকের কোনটাকে কি বলে, স্বস্তিক কোথায় রাখবো, কোথায় দেবো, কিভাবে তাকে দেবো, ঠিক আছে, হ্যাঁ, প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খ বিবরণ দেওয়া রয়েছে। কিন্তু হ্যাঁ, এই ফোন করেছিল। হ্যাঁ 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 ওরা কাটো কেটে কি হলো রে ভাই, চাই স্যারকে উপরে আমি নিয়ে যাই, তুমি চলো। মানে সৌভাগ্য হয়েছে তো, একজন নতুন বাড়ি করছে, এক যজমান নতুন বাড়ি করছে তো, সে বাড়ি করছে, আমি তাকে প্রথমেই বলেছি যে দেখুন
যেমন তেমন ভাবে যেখানে সেখানে যা কিছু করা যায় না, তো একটা বাস্তুসম্মত ভাবে একটা করা উচিত। তো উনি আমাকে বলেছে ঠিক আছে তুমি তাহলে ড্রয়িং করে দাও, তো দিলে আমরা সেইভাবে করব। তো আমি ওই কিভাবে ড্রয়িং করব এটা একটু যদি মানে গাইড করে দেন ভালো হয়। দেখুন, সর্বপ্রথম ড্রয়িং বানাতে গেলে আপনি, উনি যে প্লটে বানাবেন, যে জায়গায় বানাবেন, আপনি সেখানে যাবেন। হ্যাঁ। যাবার পর মাটি টেস্ট তো শেখানোই আছে, মাটি কি করে টেস্ট করতে হয় সেটা আর বলছি না। আপনি যাওয়ার পর ড্রয়িং বানানোর যে প্রসেসটা হয় সেটা হচ্ছে আপনাকে ওই জায়গার মাপ নিতে হবে সর্বপ্রথম, যেখানে বাড়িটা হবে। হুম। তাকে জিজ্ঞাসা করবেন যে আপনি বাড়িটা কত ফুট বাই কত ফুটের মধ্যে রাখতে চাইছেন। এইভাবে আপনি প্রথমে ল্যান্ডের মাপটা নিলেন। ল্যান্ডের আচ্ছা। মাপ নেবার পর দেখুন একটা সফটওয়্যার আমাদের দেওয়া হয়েছে কি আমি জানি না, এটা সফটওয়্যার নামটা কি ছিল, LLB 4 না কি একটা নাম ছিল এরকম, ঠিক আছে? অরিজিনাল নাম কি সফটওয়্যারটার? জিওজেব্রার মধ্যে ওই সব এলএলবি এরকম ওটা হচ্ছে হ্যাঁ, LLB জিওজেব্রা, ঠিক। জিওজেব্রা নামে একটি সফটওয়্যার রয়েছে। সেই হুম। সফটওয়্যারটা মনে হয় গ্রুপে দেওয়া হয়েছিল কিনা আমার জানা নেই, আমি তাও বলে দেবো পাঠিয়ে দেওয়ার জন্য। না স্যার, ওই এই সফটওয়্যারটার মধ্যে সফটওয়্যারগুলো আমরা পাইনি। আচ্ছা আমি বলে দিচ্ছি, পাঠিয়ে দেবে। ওই সফটওয়্যারটার মধ্যে আপনি ওই জায়গাটা দেবেন, ইনপুট করবেন যে এত ফুট বাই এত ফুট, দিকটা লিখে নেবেন, নর্থের দিকে কত ফুট আসছে, সাউথের দিকে কত ফুট আসছে, বা ইস্টের দিকে কত ফুট আসছে, টোটাল মাপটা হুম। নেবেন। ওই সফটওয়্যারের মধ্যে ওই জায়গার মাপটা দিলে আপনাকে ওই সফটওয়্যারটা একটা জায়গা দিয়ে দেবে, ঠিক আছে? চৌকো চৌকো বক্স বক্স একটা জায়গা দিয়ে দেবে। হুম। আপনার কাজ হচ্ছে ওই জায়গাটা যে দিল সফটওয়্যারটা, ওই জায়গার ছবিটাকে স্ক্রিনশট নিয়ে নেওয়া, ঠিক আছে? হুম। স্ক্রিনশট নেওয়ার পর আপনি চলে যাবেন, ওই স্ক্রিনশট ছবিটাকে নিয়ে যাবেন আপনার পাওয়ার পয়েন্টে। পাওয়ার পয়েন্টে নিয়ে গিয়ে এবার যা যা রিকোয়ারমেন্ট আছে, তার কটা বেডরুম চাই, কটা টয়লেট চাই, কটা কিচেন চাই, এন্ট্রান্স কিরকম হবে না হবে, তার যেরকম চাহিদা থাকবে সেই অনুযায়ী আপনাকে ড্রয়িং বানাতে হবে। তার আগে আপনাকে দেখতে হবে যে জায়গার আপনি মাপটা নিলেন ওই জায়গাতে নর্থ কতটা ঘুরে আছে, ডিগ্রিটা বের করে নেওয়া, হুম। ঠিক আছে? তো আমাদের ডিগ্রিটা বেরিয়ে গেল। ডিগ্রিটা বেরিয়ে গেলে এইবার আমরা প্রথমে কি করবো, এই জায়গার ব্রহ্মস্থানে চক্র বসিয়ে দেবো। আগেই চক্র বসিয়ে ডিগ্রি অনুযায়ী চক্রটাকে ঘুরিয়ে দেবো। এবার যখন হুম। চক্র ঘুরে গেল তখন আমি দেখতে পাচ্ছি যে ওই জায়গার মধ্যে কোন জোনটা কোথায় হয়ে আছে। খুব আচ্ছা। ইজি দেখতে পাচ্ছি না? হুম। এইবার তখন আমি তার কতটা বেডরুম চাই, 10-12 বেডরুম চাই, কি 8-10 চাই, কি 12-14 চাই, যা তার বেডরুমের রিকোয়ারমেন্ট আছে আমরা সেরকম বেডরুম তাকে দেবো, সেরকম ড্রয়িং ড্রয়িং রুম দেবো, সেরকম কিচেন দেবো, বাথরুম দেবো, ঠিক আছে? সেইগুলো সব পরপর পরপর বসিয়ে বসিয়ে যাবো। আচ্ছা আচ্ছা। না বলছি স্যার, আমি একটা, কোথায় কি হবে হ্যাঁ এইগুলো তো ক্লাস করেছি আমরা, কিন্তু এই যে হ্যাঁ, সফটওয়্যারের ব্যাপারগুলো এইগুলো যদি মানে প্র্যাকটিক্যাল সামনাসামনি আমি না দেখা হয় এইগুলো একটু মানে খুব অসুবিধা হবে। না, প্রায় অসুবিধা কিছু নেই, আমি বলে দিচ্ছি। আমি আজকেই খবর করে দিচ্ছি ওখানে। আপনাদের নেক্সট যে ক্লাসটি আছে, নেক্সট ক্লাসটি যদি কালকেই সম্ভব হয়, কালকে যে মার্চ করে করাবো বলছি, কালকেই যদি সম্ভব হয় আমি একবার বলবো যে টেকনিক্যাল স্যারকে যে আপনাদের এই পুরো জিনিসটা ড্রয়িং কি করে করতে হয়, মাপ কি করে তুলতে হয়, টোটাল জিনিসটা আপনাদের একবার দেখিয়ে দেবে, একটা ক্লাস দিয়ে দেওয়া হবে, কেমন? হ্যাঁ স্যার, খুব ভালো হয় আমি তাহলে। চেষ্টা করছি যে যদি আগামী কালকেই সম্ভব হয় তাহলে আমি আগামী কালকেই বলে দিচ্ছি ক্লাসটা নেওয়ার জন্য, ঠিক আছে? তাহলে আর সমস্যা হবে না। যে চিন্তাটা আপনি করছেন এই চিন্তা করার কোনো প্রয়োজন নেই, এই প্রবলেমের পারপাসটা সলভ হয়ে যাবে। নেক্সট বলুন। এটা খুব ভালো খবর যে আপনি একটি কাজ পেয়েছেন, কল পেয়েছেন, খুব ভালো খবর, কিন্তু আরো করতে হবে। একটা দুটো প্র্যাকটিক্যাল যদি নিজের রিস্কে না করেন না তাহলে অভিজ্ঞতা বাড়বে না, আর অভিজ্ঞতা না বাড়লে আপনার মনে প্রশ্ন আসবে না, আর প্রশ্ন না আসলে আপনি জীবনে কিছু শিখতে পারবেন না। তাই আমি একটা কথা প্রত্যেকেই বলি বারবার, আপনারা প্রশ্ন করবেন, প্রশ্ন না করলে কিন্তু হবে না, প্রশ্ন করতে হবে। আর প্রশ্ন তখনই আসবে যখন আপনি কাজ করবেন। কেমন? শুনতে পাচ্ছেন সবাই আমার কথা? হ্যালো?
শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ, এবার আর কেউ কি কোনো প্র্যাকটিক্যাল করেছেন এখনো পর্যন্ত? কারোর কোনো কল পেয়েছেন, খবর পেয়েছেন? আচ্ছা, আমাকে আগে একটা কথা বলুন, যে আপনারা এই কোর্সটি করছেন, শিখছেন, আপনাদের যে সার্কেলটা আছে সেখানে কি কোথাও বলেছেন, বা তারা কি কেউ জানে যে আপনারা এরকম কোর্স শিখছেন, এরকম প্র্যাকটিক্যাল করবেন বা করছেন বা করতে চান? আপনাদের সম্পর্কে কতজন জানে? স্যার, প্রথমে আমার বিষয়েই বলি। আমি মেনলি পৌরোহিত্য করি। তো হুম। পৌরোহিত্যের মানে করতে যাই, তো যেখানে সেখানে ওই মানে প্রথমে গৃহারম্ভ হয়, মানে ভিত পূজা যেটা, সেক্ষেত্রে আমি বলি যে যজমানদের বলি যে এখানে মানে যেভাবে বাড়িটা তো আর বারবার হয় না, সুতরাং লাইফে একবারই হয়, যেখানে সেখানে যা কিছু করা যায় না। সুতরাং যজমানকে বলার চেষ্টা করি, বোঝানোর চেষ্টা করি, এবং অনেকের আগ্রহ থাকে, অনেকের আগ্রহ থাকে না। দেখুন, এবার সেক্ষেত্রে একটা কথা অনেকে আপনাকে বলি। জিজ্ঞাসা করে। হ্যাঁ, এবার বলুন। আপনাকে একটা কথা বলি। বিষয় হচ্ছে, যদি আপনি এভাবে বলেন যে এখানে সেখানে যা কিছু করা যায় না, এখানে এটা করতে নেই, সেখানে সেটা করতে নেই, ওটা ওটা ওখানে হলে হবে না, এই যে কথাগুলো আপনি বলছেন না, এর কোনো ইফেক্ট কিন্তু সেই অপোজিট ব্যক্তির উপরে গিয়ে পড়বেই না। কোনো ইফেক্ট পড়বে না। তার কারণ হচ্ছে, কথা বলার জন্য একটা প্রপার ওয়ে চাই, একটা কেন হুম, হ্যাঁ, যেটা বলছিলাম, তো ওরা শুনবে না এই কারণেই, কারণ ওরা এটা শুনে আসছে, এটা করতে নেই ওটা করতে হয়, ওটা করতে নেই এটা করতে হয়। এই যে করতে নেই করতে হয়, এটা শুনতে, এটা শুনে না বাঙালি অভ্যস্ত হয়ে গেছে। কিন্তু বাঙালি এটা কখনো শোনেনি কেন করতে নেই, আর কেনই বা করতে হয়। আপনি কখনো কারণ ব্যাখ্যা করেছেন যে এখানে এটা করলে এটা হবে, বা এটা এখানে করতে নেই বলছি, এটা এই কারণে বলছি, এই কারণে করতে নেই, তুমি করার পর বুঝবে যেটা কি হয়, তখন দেখবে তোমার সঙ্গে এই জিনিসগুলো ঘটছে। কখনো তাকে ভেঙে ভেঙে বুঝিয়েছেন? না, না, সেভাবে সৌভাগ্য হয়নি। একদমই তাই। এই ভেঙে ভেঙে আমরা বোঝাইনি বলেই কিন্তু কেউ বিশ্বাস করে, কেউ করে না, কেউ আগ্রহ প্রকাশ করে, কেউ করে না। যখন আপনি ভেঙে ভেঙে তাকে সত্যটা দেখাবেন না, চোখে আঙুল দিয়ে বোঝাবেন যে এই এই কারণের জন্য এটা করতে নেই, এই এই কারণের জন্য এটা করতে হয়, তখন দেখবেন আপসে কাজ করবে, বলবে হ্যাঁ ঠিকই, বাড়ি জীবনে একবারই বানানো হয়। সব, হ্যাঁ, একবার হয় না, একাধিকবারই হয়। সবার ক্ষেত্রে হয় না, কারো কারোর ক্ষেত্রে একবারই হয়, সেই সংখ্যাটা বেশি। সে তখন গুরুত্ব দেবে জিনিসটার প্রতি। সে তখন চেষ্টা করবে, না যখন একবার লাখ টাকা খরচা করে করছি, কোটি টাকা খরচা করে করছি, তো কি যায় আসে, আমার কিছু টাকা যাক না, একবার দেখিয়েই নি, একবার করিয়েই নি। স্যার এখানে আমার একটা বক্তব্য আছে, একটু শেয়ার করি। হুম। সেটা হচ্ছে যে আমাদের কলকাতায় বেশিরভাগ মানুষই বাস্তু সম্বন্ধে জানে, মানে হুম। বাস্তু কি, বাস্তু কেন খারাপ হয়, কিভাবে হয়, ভালো ভালো মোটামুটি একটা সাধারণ ওদের জ্ঞান আছে। হুম। কিন্তু যখনই ওদেরকে ও মানে বলে না, মানে সব জানতে গামছা হওয়ার ব্যাপার, তো হুম। যখনই ওদেরকে এই যে কারণ আপনি বললেন বিশ্লেষণ করে বলতে, যে এখানে হলে হুম। খারাপ হয়, এখানে হলে পায়খানা হয় না, বা হুম। পায়খানা ঘর এখানে করা উচিত নয়, বা টয়লেট, হুম। রান্নাঘর, হুম। তো ওরা সব জেনে শুনেও লাস্টে বলে দাদা কত, ওই ফিনান্সিয়াল জায়গাটা চলে আসে, দাদা কত হয়তো তো হুম। বহুত চার্জ, এটা এফোর্ড আমরা করতে পারবো না। সেই আমি ওদেরকে বলা সত্ত্বেও ওরা বিশেষভাবে কোনো হেলদোল পাচ্ছি না। এই জায়গাটা যদি একটুখানি দেখুন, কিভাবে বললে বা সুবিধা হয় একটু প্রথম বলো ভালো বিষয় হয়। হচ্ছে, এখানে আপনাদেরকে রিভার্স টেকনিক কাজ করাতে হয়। রিভার্স টেকনিক, যেমন ধরুন আমাদের কাছে যদি কোনো ক্লায়েন্ট আসে, সে কিন্তু দ্বিতীয়বার মানে ফিরে যায় না সে। হ্যাঁ, ডিলে হয় বটে, কারো কারো ফিনান্সিয়াল, আমাদের ফিজটা তো অনেকটা বেশি। বেশি বলতে বেশি এমন কিছুই না, কিন্তু কিছু কিছু লোকের ক্ষেত্রে অনেক বেশি তাদের মনে হয়, যে হতেই পারে, অসুবিধা নেই। কিন্তু তারা কিন্তু কাজ করাবে না এমনটা হয় না। হ্যাঁ, হতে পারে ফিনান্সিয়াল কন্ডিশনের জন্য একটু চেপে গেল, কয়েক মাস চেপে গেল, পরে হলেও ডাকবে। ততদিন পর্যন্ত যতদিন আমরা যাচ্ছি, তাদের কাজ কিন্তু বন্ধ হয়ে পড়ে থাকে, কাজ তারা করে না।
ওটা দেখিয়ে নিয়েই করবো। ততদিন আমার কাজ বন্ধ থাক, টাকা জোগাড় করি, ডাকবো, ডেকে দেখাবো, তারপর করাবো। এই জিনিসটা হয়। কিন্তু কেউ আজ অব্দি কেটে গেছে, এত বছরের 10 বছরের চলছে আমাদের এটা, তো কেউ কেটে বেরিয়ে গেছে এমনটা এখন অব্দি একটা কেস হয়নি। এর কারণ হচ্ছে মানুষকে আমরা বোঝাতে পারি না। আমরা বোঝাতে পারি না বলেই তারা আগ্রহ প্রকাশ করে না। কিন্তু দেখুন শহরের দিকে কি হয়, মানুষের শিক্ষিত হয়, তো তাকে আপনাকে প্রপার ওয়েতে বোঝাতে হবে। প্রথম কথা, কেউ অস্বীকার করছে, মানতে চাইছে না, সে মানতে চাইছে না, অস্বীকার করছে, মানে তো সে বর্তমান যেখানে আছে সে বাড়ি বানাবে, সে মানে না বাস্তু কিছু, সে ধর্ম বিষয়ে অতটা বিশ্বাসী না, সে যা ইচ্ছা তাই করতে পারে, যেমন ইচ্ছা সে বানাতে পারে, যেমন ইচ্ছা ডিজাইন সে বানাচ্ছে। এর মানে জানবেন, ও যে বাড়িতে আছে সেই বাড়ির সাউথ ওয়েস্ট 100% ডিস্টার্ব হয়ে আছে। তাকে ডিরেক্টলি বলুন আপনার সাউথ ওয়েস্টের টয়লেট সেপটিক নেই, অথবা কোনো মেইনটেন্যান্স রয়েছে বা কিচেন রয়েছে, সে বিশ্বাস করতে বাধ্য হবে সেই মুহূর্তে যে হ্যাঁ সত্যি তো ওখানে তো আছে। আপনি কি করে বললেন? রিভার্স টেকনিক ইউজ করুন, দেখুন সে চাই কিনা। যতক্ষণ আপনি রিভার্স টেকনিক ইউজ করবেন না, ততক্ষণ তো আপনার কথায় আসবে না, সে তাকে আপনি কনভিন্স করতেই পারবেন না। স্যার অনেকে না আপনার ফিজ জানতে চাই, বলতে পারি না। তো কোনো এক সময় একটু ফিজ দেখুন, সেরকম ভাবে বলতে গেলে আমার যারা জুনিয়র আছে, জুনিয়রদের ফিজ এই মুহূর্তে আছে 5,000 টাকা, যেটা আমি আজকে শুনলাম। আর যারা একটু সিনিয়র আছে তাদের ফিজ আছে 10,000 টাকা। ঠিক আছে। আর আমার বলতে এখন গ্রামগঞ্জ বা ইত্যাদি এই ছোট্টখাটো জায়গায় যাদের সামর্থ্য সেভাবে নেই, তো সেক্ষেত্রে ওরা 15,000 রেখেছে, আর বাকি গুলো নির্ভর করে। স্যার এইখানটা একটু রিভার্স টেকনিক ইউজ করা যায় না? কিরকম? মানে যত উঁচুতে গেলে টাকাটা বেশি হয়ে যাচ্ছে, সেইখানে বললাম। সেটা তো কিছু করার নেই, সেটা তো প্রকৃতির নিয়ম। হ্যাঁ দেখুন, ফিজের ব্যাপারে বলতে গেলে এরকমও অনেক হয়েছে বা হচ্ছে এখনো পর্যন্ত, যেরকম বহু লোকের কাজ এখনো পর্যন্ত আমি করে থাকি যেখানে কোনো ফিজ নিই না, বা একদম একদম ন্যূনতম না নিলেই না 500 টাকাতেও আমরা কাজ করি এখনো। মানে আমরা বলতে আমি করি, কারণ তার সামর্থ্য নেই, সে কোথা থেকে দেবে? তাহলে কি সে তার হবে না? তার কাজটা করবে টাকে। এখানেও আমি নিজে কাজ করে থাকি। যদি মানে যারা নতুন শিখছে বা যারা জুনিয়র রয়েছে বা সিনিয়র রয়েছে, তারা তো আসবে না করতে, কেউ দূরে আছে। আমি একটা আচ্ছা, আমি একটা কোনো বলছি, আমার শুনতে পেলাম না। বিক্রি করতে চাইছি, বিক্রি করে আমি একটা জায়গা কিনবো, কি? কিন্তু কেন হচ্ছে না? তো, জায়গা হ্যাঁ, বিক্রি করবো, বোঝা আমার যে যাচ্ছে না। জায়গাটা আছে, জায়গাটা কথা কাটছে, বিক্রি কথা করতে চাই, কাটছে। বিক্রি হচ্ছে না। ওই জায়গাটা বিক্রি হচ্ছে না, তাহলে ভাবছি বিক্রি করবো, জায়গাটা বিক্রি করে মানে জায়গা বিক্রি করতে 15,000 চাইছি, হ্যাঁ। দেখুন জায়গা বিক্রি করতে চাইছি, বিক্রি হচ্ছে না, এর অনেক রকম কারণ থাকতে পারে। প্রথম কথা হচ্ছে জায়গা বিক্রি আমরা করতে পারি না, কেউ করতে পারি না। আর জায়গা আমরা কেউ কিনতেও পারি না, এটা প্রথম সত্য জেনে নিন। যখন কোনো জায়গা আপনি কিনবেন, মাথায় রাখবেন যে আপনি জায়গাটা কিনছেন না, জায়গা আপনাকে দিয়ে কেনাচ্ছে, ওইখানে আপনি যাবেন তাই। ওই জায়গা স্বয়ং আপনাকে নির্ধারণ করেছে যে আপনি ওখানে থাকবেন। ঠিক আছে, একটু ব্যস্ত আছি, ক্লাসে আছি। তো জায়গা এভাবে আমরা কিনতে পারি না, কেউই কিনতে পারি না, যতক্ষণ না জায়গা আমাদের চুজ করছে। তো এবার জায়গা আমি একটা বিক্রি করব, আমাকে তো চেষ্টা করতে হবে, আমাকে বিক্রি করতে হবে, আমি তো চেষ্টা করবোই। তো জায়গা ততক্ষণ পর্যন্ত বিক্রি হবে না যতক্ষণ না সেই জায়গা তার প্রকৃত খদ্দের কি হবে তাকে খুঁজে পাচ্ছে বা তার সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারছে, 1 নাম্বার। দ্বিতীয় হচ্ছে, যদি জায়গার মধ্যে কোনোভাবে সাউথ ওয়েস্ট বা সাউথ ইস্ট বা নর্থ ইস্ট, এই 3টে জায়গায় প্রধান হয়, তো এই 3টে জায়গার মধ্যে ভারী রকম প্রবলেম না থাকে, তাহলে জায়গা বিক্রি হয়ে যাওয়ার কথা। যদি এই 3টের মধ্যে একটা বা একাধিক জায়গায় সমস্যা থাকে, তাহলে সেই জায়গা বিক্রি হওয়া খুব চাপ, খুব মুশকিল, বিক্রি হতেই চায় না। দ্বিতীয় সমস্যাটা, যদি সেই জায়গাগুলোর প্রতিকার না করা হয়, তার সমস্যার সমাধান না করা হয়, তাহলে সেই জায়গা সারা জীবনে বিক্রি হয় না।
3 নাম্বার যেটা হয় সেটা হচ্ছে জায়গার নিজস্ব প্রবলেম। শুধুমাত্র সাউথ ওয়েস্ট ওই বা ওইটা না, মাটি যদি সেখানকার উর্বর না হয়, মাটি যদি সঠিক না থাকে, তাহলে সেই জায়গা বিক্রি করাটা খুব সমস্যাজনক ব্যাপার। এবার এগুলো কিনবে কারা? যাদের সঙ্গে সেই জায়গায় ভাগ্য জড়িয়ে থাকবে। ভাগ্য বলতে কিরকম ভাগ্য? না কারোর কর্মফল শেষ হয়ে এসছে, তার এখন পাপের কর্মফল শুরু হবে, তো সে যাবে সাউথ ওয়েস্টের প্রবলেমে, সেই যাবে সাউথ ইস্টে, সেই যাবে নর্থ ইস্টের প্রবলেমে, সেই এটা কিনবে। তো এইগুলো আমরা কেউ নির্ধারণ করতে পারি না, এটা সময় নির্ধারণ করে, সময় টু সময় হবে। এবার যদি সাউথ ওয়েস্ট, সাউথ ইস্ট বা নর্থ ইস্টে বাড়িতে প্রবলেম থাকে, তাহলে অবশ্যই সেটাকে সলভ করে নেওয়া উচিত, তবে গিয়ে সেই জায়গাটা বিক্রি হওয়ার একটা সুযোগ তৈরি হয়। নচেত ওটা কিন্তু পড়েই থাকবে, ওটা বিক্রি হওয়া খুব চাপ, খদ্দের আসতে পারে, দেখে চলে যাবে, কিন্তু নেওয়ার চিন্তা ভাবনা সে করবে না। খদ্দের আসছে নেওয়ার কিন্তু চিন্তা ভাবনা দামও করলেও, দিচ্ছে না, হ্যাঁ মানে নেওয়ার দামে চিন্তা দিচ্ছে ভাবনা না। আমি যে হ্যাঁ দিতে পারবে। মানে দামটা আমি যেটা বলছি দামটা হচ্ছে না, স্যার বাস্তু দেখতে যায়। হুম। এই ব্যাপারটা হচ্ছে। হচ্ছে দুনিয়া আর আমি ওই ভাবি যে আমি যতক্ষণ না জায়গাটা বিক্রি করতে জায়গা কিনতে পারছি, জায়গা কিনলে আমি পুরোটা দেখাবার জন্য আমি ওই তোমাকে ডাকবো, মোটামুটি আমি অন্য কাউকে আমি দেখাবো না। 15,000 20,000 ওই জায়গা কেনার সময় আমি ভালো করে ওটা করবো, কিন্তু এখন জায়গাটাই বিক্রি করতে হবে, এই আমার হুম। সমস্যা। হ্যাঁ ঠিক আছে, হয়ে যাবে, অসুবিধা নেই। যদি আপনি তো নিজে শিখছেন, আপনি হ্যাঁ, যখন আমি নিজে আমার নিজে শিখছেন, করবো না, আমি আমার নিজের নিজের বিদ্যাকে একটু প্রয়োগ করুন। না ওটা আমি অন্যটা করবো না, আমার নিজেরই নেবো না, আমি আর ভুল করবো না, যা হওয়ার হয়েছে এবারে শিখছি, শিখলেও আমি অভিজ্ঞ দ্বারাই করাবো। আমি সেটা বলেই বিষয় নয়, ব্যাপারটা হচ্ছে যে যখন আমরা নিজেরা শিখছি না, তো নিজের শিক্ষাকে যাচাই করার জন্য নিজেকেই প্রথম ওই গিনিপিগটা হতে হয়, 5,000 হলে আমাকে যেতে হবে। না হলে পরীক্ষাটা ঠিক হয় না। সেখানে যাবে না। আপনি অন্যের উপরে অ্যাপ্লাই করবেন, সেই অন্য দ্বিতীয় ব্যক্তি কিন্তু তার 100% রেজাল্ট বা সবটা আপনাকে বলবে না, তার সঙ্গে কি কি সিমটম হচ্ছে বা কি কি ঘটছে। আপনাকে যতটুকু বলা ততটুকুই বলবে, কিন্তু আপনি যখন নিজের উপর অ্যাপ্লাই করবেন তখন আপনি পুরোপুরি বুঝতে পারবেন যে আমার সঙ্গে কি কি ঘটছে, এ টু জেড আপনি নোট করতে পারবেন। তারপর সে অন্যকে গিয়ে বলুন, দেখবেন 100% মিলে গেছে। 1 ঘন্টায় কেউ বাস্তুটা আমরা পড়ছি, আমার মনে হতে পারে যে হ্যাঁ খুব সহজ ব্যাপার, তাড়াতাড়ি শিখে যাচ্ছি। সহজ নয়। তাই আমরা সহজভাবে একটা সিলেবাস বানিয়েছি যাতে আপনাদের সহজ বলে মনে হয়, আচ্ছা আচ্ছা মানে তাই এটাকে সহজে নিতে পারছেন। এটা মোটেই সহজ একটা বিষয়, মানে খুব জলভাত বিষয় নয়, এটা কোনো ছেলে খেলা নয়। এটা যথেষ্ট পড়াশোনা লাগে, এর জন্য যথেষ্ট অভিজ্ঞতা লাগে, যথেষ্ট প্র্যাকটিক্যাল লাগে। তারপর গিয়ে আপনি বলতে পারবেন হ্যাঁ আমি একজন ইকোলজিস্ট, জানি পড়েছে। আমি একজন বাস্তু এক্সপার্ট, তখন আপনি এটা বলতে পারবেন। কিন্তু সেটা বলার আগে আপনাকে রীতিমতো প্র্যাকটিক্যাল করতে হবে। আমাকে ফোন করবে। আজকে আমরা পড়াচ্ছি, 3 দিনের করাচ্ছি, 1 বছরের করাচ্ছি, 6 মাসের করাচ্ছি, যাই করাই না কেন, আমাদের একটা ব্যাকগ্রাউন্ড আছে যে প্র্যাকটিক্যাল করেছি প্রচুর পরিমাণে। পড়াশোনা তো ছিলই, তারপরে প্র্যাকটিক্যালটাও প্রচুর পরিমাণে ছিল, যার জন্য কি হয়েছে না থিওরি যে জ্ঞানটা রয়েছে সেটা একদিকে আর প্র্যাকটিক্যালটা একদিকে। আজকে যে সিলেবাসটা আমরা বানিয়ে আপনাদের দিচ্ছি না, এটা পুরোপুরি প্র্যাকটিক্যালের উপর। একটু ঠ্যাং ঠ্যাং হয়ে গেছে। এখানে থিওরি খুব কম দেওয়া আছে। যদি আমি থিওরি নিয়ে এখন বসি তো বিশ্বকর্মা প্রকাশকে পুরো পড়াতে পড়াতে আমার 5 বছর সময় লাগবে। কি করে গেছে চোখ? কিন্তু এটাকে দেওয়া হচ্ছে প্র্যাকটিক্যালের উপর, যাতে আপনারা এটাকে প্রফেশনালি নিতে পারেন, খুব সহজে বুঝতে পারেন, আর পুরো জিনিসটাকে খুব সহজে বুঝে যান যে কাজটা কি, কিভাবে এটা কাজ করে, এগোয় কিভাবে, ফলটা দেয় কিভাবে। ওদের দেখো। আর একটা বিষয় বলে রাখি, যেটা হচ্ছে যে এজের যে ব্যাপারটা রয়েছে না, আমাদের জানুয়ারি থেকে যে ব্যাচটা শুরু হচ্ছে, নতুন ব্যাচ, এই ব্যাচটাতেই কিন্তু হয়তো হাতটা দাও। লাস্ট, চোখ বন্ধ করো। হাতটা দাও। মানে আমাদের তো কোনো বয়সের সীমাবদ্ধতা নেই, যে কোনো বয়সের লোক আসতে পারতো। তো সেই জিনিসটা হয়তো নতুন বছরে যে কোর্স শুরু হচ্ছে সেখানে হয়তো সেটাই শেষ, সেটাই লাস্ট। নেক্সট ব্যাচ থেকে কিন্তু এটা হবে না, যেহেতু এটা প্রফেশনাল কোর্সের আন্ডারে পুরোটা পড়ে যাচ্ছে। তো যারা প্রফেশনাল হিসেবে চায় আপ টু 40 পর্যন্ত এজ থাকবে।
40 পর্যন্ত, তারপর কিন্তু আর এই কোর্সে ওর বেশি এজেস্ট ব্যক্তিকে নেওয়া হবে না, কারণ ট্রেনিং প্রসেস পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন যেরকম আপনারা অনলাইনে শুধু পড়ছেন, সেটাও অনলাইনে থাকবে অবশ্যই, কিন্তু তার ট্রেনিং প্রসেসটা পুরো আলাদা হয়ে যাবে। একটা প্রফেশনাল কোর্স যেরকম হয় প্র্যাকটিক্যাল সহ, সেই রকম প্র্যাকটিক্যাল সহ কোর্স আসছে। আর নেক্সট ব্যাচ যেটা হচ্ছে, এটাই সাময়িকভাবে সবার জন্য, সবাই অ্যাপ্লাই করতে পারে, এটাই হয়তো লাস্ট, হয়তো বলছি এখনো, এটাই হয়তো সেরকম। স্যার, আমাদের কি কোনো চান্স থাকবে না তাহলে, আমরা 40+ বলে? না, 40+ এই জন্য করা হচ্ছে এটা, না যারা এক্সিস্টিং স্টুডেন্ট এদের ব্যাপারটা আলাদা, আপনারা তো এক্সিস্ট করছেন এখনো, তো আপনাদের ক্ষেত্রে ছাড় আছে আচ্ছা। সেখানে। ও আচ্ছা নতুন অ্যাডমিশনের কথা বলছি আমি। ও এই যে নতুন ব্যাচ শুরু হচ্ছে, এই ব্যাচের পরের ব্যাচটা, নেক্সট ব্যাচ থেকে আর অ্যাডমিশন এজেস্ট ব্যক্তিদের নেওয়া হবে না, কিন্তু যারা অলরেডি অ্যাডমিশন নিয়ে নিয়েছে এবং যারা এই ব্যাচটা যে শুরু হচ্ছে জানুয়ারি থেকে এইখানে অ্যাডমিশন নেবে, তারা তো এক্সিস্টিং, তারা থাকছে, তারা সমস্ত সুবিধাই পাবে, সমস্ত জিনিসই দেখতে পাবে, কিন্তু তারপর থেকে কিন্তু আর নেওয়া হবে না, কারণ এই প্রফেশনাল ব্যাপারটা থাকবে না। 40-এর পর তো কেউ আর আসবে না যে আমি নতুন করে জীবন শুরু করব, নতুন করে প্রফেশন আমার চাই, এটা হয় না, খুব কম হয়। স্যার, আমাদের ব্যাচে সমর্দাও আছে কিন্তু। হ্যাঁ অবশ্যই আছে, বললাম তো যারা এক্সিস্ট করছে তাদের জন্য ছাড় আছে। স্যার আমরা তাহলে কানের গোড়া দিয়ে বেরিয়ে গেছি, তাহলে চাপে পড়ে যেতাম। না, চাপে পড়ার কিছু নেই। আমরা আমাদের অ্যাডভান্স কোর্স কি পাবো আমরা এরপরে, যেটা আমরা যদি ভর্তি হতে চাই, তখন কি আমাদের ভয়েসের ল্যাজে ফেলবেন না? না 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 না, তখন আপনাদের কোনো লেজে ফেলা হবে না, আপনারা যেরকম উঠছেন সেরকমই উঠবেন, আপনাদের জন্য কোনো বাধা নিষেধ, কোনো নিয়ম কাজ করবে না, কারণ আপনারা অলরেডি আছেন, এই কারণে। নতুনদের জন্য এই নিয়মগুলো অ্যাপ্লিকেবল হবে। মানে আমি যে আমাদের ব্যাচটার কি কথা, কোনো চান্স আছে স্যার, মানে কোনো জায়গায় কাজের ব্যাপারে আমরা কি চান্স পাবো? অবশ্যই পাবেন, আপনাদের 100% চান্স আছে, যেহেতু আপনারা আছেন। আর আমি যে ব্যাচটার কথা বলছি সেটা শুরু হবে 26 সালের জুন মাস থেকে, এই জানুয়ারি ব্যাচ থেকেও না, এই জানুয়ারি ব্যাচেও যারা অ্যাডমিশন নেবে তারাও প্রত্যেকটা জিনিস অ্যাপ্লিকেবল হবে। এটা কেন বলছি, কারণ আগে থেকে যেহেতু আমরা ডিক্লেয়ার করিনি, তাই এই ব্যাচটাতে কনসিডার করা হয়েছে। আর এখন থেকে ডিক্লেয়ার করছি মানে জুনে আর কোনো মতেই স্যার আরেকটা নতুন আফটার গ্রুপ 48। হয়েছে, আরেকটা নতুন গ্রুপ হয়েছে মনে হয়। হ্যাঁ, একটা কমিউনিটি গ্রুপ হয়েছে, ওই গ্রুপে মানে আমাদের যত কোর্স আছে 10-12 রকমের উপরে তো কোর্স আছে, তো প্রত্যেকটা কোর্সের গ্রুপ আলাদা আলাদা। তো এই প্রত্যেকটা কোর্সের গ্রুপে যদি আমি একটা এসএমএস পাঠাতে যে আমাকে প্রত্যেকটা গ্রুপে যেতে হবে, সেখানে কপি পেস্ট করতে হবে, ফরওয়ার্ড করতে হবে, অনেক রকম ঝামেলা। একদম। এই জন্য কি করা হলো না, একটা কমিউনিটি গ্রুপ করা হলো, যেখানে সকল সদস্যরা থাকবে, প্রত্যেকটা গ্রুপের সদস্যরা সেখানে থাকবে, সেখানে আমি একটা কিছু পোস্ট করলে, অ্যানাউন্সমেন্ট করলে সবার কাছে পৌঁছে যাবে, এই জন্য এই গ্রুপটা তৈরি করা। আর আমি না কি ভয় পেয়ে গেছি, আমরা তো মানে ওল্ড মডেল, আমি ভাবছি যে এই বাস্তু নতুন গ্রুপে আমরা কেন উদ্বাস্তু হয়ে আছি, যে জয়েন করতে পারছি না। না 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 না, এমন কোনো কমিউনিটি গ্রুপে আপনারা স্যার, আমাদের বিশ্বকর্মা প্রকাশ কি বাংলায় লেখা হচ্ছে? বিশ্বকর্মা প্রকাশ তো বাংলায় নেই, বিশ্বকর্মা প্রকাশ লেখা হচ্ছে না, ওটা লেখাই আছে সংস্কৃতে, ওটা লেখা আছে সংস্কৃতে। ওই বইটি আমি অ্যামাজন থেকে পেয়েছি, কিন্তু আমি কিনিনি একটাই কারণে, সেটা হচ্ছে যে ওই বইটা সেহেতু সংস্কৃতে লেখা আছে এবং ওটা টোটালি হিন্দি ভার্সন আছে, কিন্তু বাংলা ভার্সন বা ইংরেজি ভার্সনও আছে, কিন্তু বাংলা ভার্সন কিছু নেই। ওটার আমি বলে দিচ্ছি আপনাকে, বিশ্বকর্মা প্রকাশের হিন্দি ভার্সন আছে, ইংলিশ ভার্সন আছে, উড়িয়া ভার্সন আছে, হ্যাঁ হ্যাঁ, এমনকি তেলেগু আছে, কর্ণাটকি ভাষাও আছে, কিন্তু আমি পারবো, বাংলা ভাষাতে অ্যাভেলেবেল নেই। বাংলা ভাষায় কেউ লেখেইনি এখনো পর্যন্ত, কেউ লেখেনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাংলাতে কেউ লেখেনি, কেউ ট্রান্সলেট করেনি, তাই বাংলায় নেই। কারণ আপনারা বুঝতেই পারছেন যে এটা তো একটা অকাল সায়েন্সের মধ্যে পড়ে, আর বাংলাতে অকাল সায়েন্স নিয়ে রিসার্চ করার ব্যক্তির খুবই অভাব আছে, করে না রিসার্চ সেভাবে।
যারা রিসার্চ করে না, যারা পড়াশোনা করে না এই বিষয়ের উপরে, তারা কেন লিখতে যাবে? কি কারণে এবার লিখবে? এই কারণে তবে বাংলায় এই সমস্ত বিষয়ে চর্চাও হয় না। তবে একটা বই পেয়েছি আমি বাস্তুর ওপরে, ওই সুরেন্দ্র কাপুরের বইটা অনেকটাই কভার করেছে, দেখলাম অনেকটা বিষয়ের হুম। ওপরে। হ্যাঁ, আর একটা বিষয় আমি বলে আসামি, দিই। হ্যাঁ এক মিনিট একটা বলে নিই, একটা আসামি বই আছে বাস্তু মঞ্জুরি বলে, এই বইটাও বেশ অনেকটি জায়গায় কিন্তু অন্যভাবে লেখা আছে। হ্যাঁ উনি হুম। বলুন। বাংলাতে বাস্তুর কিছু বই আছে, যেমন বাস্তু গোপাল আছে, ব্রহ্মবিদ্যা রয়েছে, আরো এরকম অনেক বাজারের বই আছে বাস্তুর বিষয়ে লেখা, কিন্তু একটা বইও অথেন্টিক না। আমার দেখা যে কটা বই বাস্তুর আমি পড়েছি বাংলাতে, একটা বইও অথেন্টিক না, সঠিক তথ্য দেওয়া নেই। লিখেছে বহু জ্যোতিষীরা রয়েছে, তারা তাদের মতন করে লিখেছে, কিন্তু মূল গ্রন্থ থেকে কিছুই দেয়নি, মানে যেরকম পেরেছে দিয়ে গেছে আর কি। যখন যেরকম ব্যক্তি এসছে, যারা প্র্যাকটিক্যাল করে গেছে সেরকম দিয়ে গেছে। যেরকম ব্রহ্মবিদ্যা বা সমুদ্রবিদ্যা আপনারা পড়লে সেখানে দেখতে পাবেন যে বলা হচ্ছে যে বাড়ি মাপবে কিভাবে, না একটা 1 হাত সমান লাঠি নেবে বা কোনো কঞ্চি বা কোনো বাড়ি নেবে, সেটাকে দিয়ে পুরো বাড়িটাকে একটা একটা করে মেপে 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 যাবে, গিয়ে পুরো বাড়িটাকে মাপা হলো। যদি সেই মাপার বাড়ির সংখ্যাটা জোর হয় তাহলে বাড়ির কর্তা ভালো, যদি বিজোড় হয় বাড়ির কর্তা চোর, চোর ছ্যাচোর কাজ করে বেড়ায়। তো এটা কি বিশ্বাসযোগ্য? তো এরকম ভুলভাল কথা লেখা রয়েছে, ঠিক আছে, আছে বেশ কিছু বই আমি দেখেছি রয়েছে। আর বাস্তু বিষয়ে যে লেখাগুলো বাংলায় লেখা রয়েছে সেগুলো প্রায় প্রত্যেকটা বই সিমিলার, একই রকম, একটু সামান্য এদিক ওদিক হলো, বেশিরভাগটা একই। 16 দিক সম্বন্ধে আপনি বাংলার বইতে পাবেন না বললেই চলে। বর্তমান যারা বাস্তু করে বেড়ায়, যারা জ্যোতিষী রূপে বাস্তু করে বেড়াচ্ছে, 16 দিক হয়তো অনেকে শোনেইনি যে বাস্তুর মধ্যে 16 দিক হয়, কেউ জানতাম না তো, শোনেইনি অনেকে, ওরা অনেকে পড়েছেন শুনেছেন জানেন। তো এখন এই জায়গাটা খিচুড়ি হয়ে আছে পুরো। বাস্তু বলতে বাঙালি বোঝে ঈশান কোণ, ব্যাস এইটাই শুধু বোঝে, ঈশান কোণে বাথরুম করতে নেই, আর বাঙালি কিন্তু কিছু বোঝে না। শুধু একটা জিনিস জানে, ঈশান কোণে বাথরুম করতে নেই, করলে কি হয় বলতে পারবে না, কেন করতে নেই জানে না, জানি না কোথায় করতে হয়, না বায়ু কোণে করতে হয়, অথচ বায়ু কোণে শাস্ত্র বারণ করেছে করতে, বায়ু কোণে করতে হয়। বায়ু কোণে বাথরুম খুব ভালো, বায়ু কোণটা কোথায় সেটা জানেন, ও কোথায় দিক কি করে বের করবো সেটা জানান অনেক দূরের ব্যাপার, জানবেই না, সেটা সম্ভবই না জানা যতক্ষণ না শিখছে। কিন্তু এরকম ধারণা বাঙালি রাখে, আর এই রকম একটা জায়গাতে আমাদের এই কাজ করতে হয়, যেটা কোনো ডিমান্ড নেই। বলছি স্যার, আপনি একটা বই পাবলিশ করবেন বললেন। হ্যাঁ, সেটা এখনো ঝুলে আছে, সেটা এখনো ঝুলে আছে, লেখা কমপ্লিটই হয়নি, মানে আমি সময় পাচ্ছি না বসার যে আমি লিখে কমপ্লিট করব, এইরকম একটা অবস্থা। স্যার আপনি যদি না আমি ভাবলাম যে স্যার আপনি পাণ্ডুলিপিটা কমপ্লিট হয়েছে, পাবলিশার্স খুঁজে পাচ্ছেন না। না না, পাবলিশার্স তো আমার কাছে আছে প্রচুর, পাবলিশার্স কিন্তু সমস্যাই নেই, লেখা কমপ্লিট হলেই পাবলিশার্সে দিলে আমার 1 সপ্তাহের মধ্যে প্রিন্ট হয়ে বেরিয়ে আসবে। পাবলিশার্সটা নিয়ে সমস্যা না, সমস্যা আমার নিজেকে নিয়ে, আমি লিখতেই পাচ্ছি না, লেখায় যে টাইমটা আমি দেবো বসার সেটাই পাচ্ছি না, এটাই সমস্যা হয়ে গেছে। স্যার হ্যাঁ অনেকে বলুন। না অনেককে তো বলেছি স্যার, মানে যারা মুশকিলে পড়ে তারা অনেকে হুম কোয়ারি করেছে, মানে আমি আপনার কথাই বলেছি, হুম। স্যার আছে, তো অনেকে ফিজ জানতে চাইছে, যদি ওপেন হুম। বলাও অসুবিধা হয় স্যার, তাহলে যদি একটু টেক্সটও করে রাখেন তাহলে অন্তত আমরা বলতে পারবো। হ্যাঁ ঠিক আছে, কোনো ব্যাপার না, আপনি দেখুন এইটা তো মার্কেটিং এর বিষয়, এবার মার্কেটিং এর বিষয়ে ব্যাপারটা হচ্ছে কি জানেন তো, আমাদের তো ফাউন্ডেশনটা যেটা চলছে এটা তো মানে মোটামুটি ছোটখাটো নয়, এখানে বহু লোক মানে রীতিমতো পার্মানেন্ট কাজ করে, ঠিক আছে। এবার তাদের যে স্যালারির ব্যাপার থাকে, তাদের এক্সপেন্স, এগুলো সমস্ত কিছু থাকে, এবার সেইগুলো না আমাদের এই স্যার যে ফিজটা নেওয়া হয়। আপনাকে হ্যাঁ, এনে আমি বলছি ভিজিট আপনাকে, করানোর জন্য, ভিজিট আমি আপনাকে বলছি আপনাকে, আমি ওখানেই আসছি।
ওখানেই আসছি। তো এই সমস্ত ছেলেদের স্যালারি থেকে শুরু করে যাবতীয় সংস্থার খরচ ইত্যাদি সমস্ত কিছু ওই ভিজিটের মধ্যে ইনক্লুড থাকে। তাই ভিজিটটা আমার ব্যক্তিগত নয়, ব্যাপারটা হচ্ছে এটা। ভিজিট আপনারা বলছেন যে ওই ব্যক্তিকে নিয়ে এসেছি বলে ওনার ভিজিট এটা, কিন্তু বিষয়টা তেমন নয়, ভিজিটটা আমার ব্যক্তিগত না। এই এটা জন্য আপনার কখন উদারতা, এটা কিরকম আপনার যাচ্ছে, উদারতা। না 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 উদারতা না, ব্যাপারটা হচ্ছে যে সবাইকে নিয়ে চলতে হয়, তো একটা টিম, বিরাট বড় টিম কাজ করে এর পিছনে, একা তো হয় না, টিম কাজ করে। একদম তো এবার মার্কেটিং ডিপার্টমেন্ট আমি দেখছি না, আমি জানি না ওরা মানে ফিজ রীতিমতো আমাকে যখন বলা হয় যে অমুক জায়গায় কাজ আছে, আমি চলে গেলাম, আমি কাজ করে বেরিয়ে আসলাম, আমি জানতেই পারলাম না কত ফিজ নেওয়া হয়েছে, আচ্ছা আচ্ছা। এরকম একটা ব্যাপার এটা চলে। এটা অনেকেই জানতে চেয়েছে যে আপনাকে আনলে পরে আপনি জায়গা দেখে রেমিডিও দেবেন কিনা, তো আমি তো শিওর না। তো হ্যাঁ সে তো বটেই, সেটা তো ইনক্লুড থাকেই। আসবেন যখন, হ্যাঁ, কেউ যখন আপনাকে আসবেন এত দূর থেকে, তাহলে অবশ্যই রেমেডি দিয়েই যাবে। আপনাকে একটু কষ্ট করে যখন আপনার যেরকম ভিজিট পড়বে বা যখন কোনো কোয়ারি আসবে, শুধু কষ্ট করে আপনি গ্রুপে আর একটা স্যারের নাম্বার দেওয়া আছে না, অ্যাডমিনে আছে না, শেষে বোধহয় 94 আছে, দেবজিৎ বাবু, দেব- দেবজিৎ বাবু। দেবজিৎ বাবু, হ্যাঁ হ্যাঁ, ওনাকে শুধু একটু করে আপনি যখন খুশি কল করবেন, উনি আপনাকে পুরো গাইড করে দেবে। এক- আপনি একদম। মানে আপনি ওনার সঙ্গে আমার যাকে, কথা হয়েছে, কথা হ্যাঁ হয়েছে আমার সঙ্গে। হ্যাঁ, ওনাকে আপনি ডিরেক্ট বলবেন যে আমার এমুক জায়গায় ভিজিট আছে, যে ক্লায়েন্টের অবস্থা এরকম, এইরকম দিতে পারবে বা এই দিতে পারবে না, উনি আপনাকে পুরো গাইড করে দেবেন, কারণ মার্কেটিং এর পুরো ব্যাপারটা উনি দেখেন, আর আমার বিন্দুমাত্র নলেজ নেই এই বিষয়ে, আমি দেখি না বিষয়টা। ঠিক আছে স্যার, আমারও জানা হলো। হ্যাঁ, আর এমনিতে যখন যা বাস্তু পড়বে নিয়ে, বা যে কোনো প্রবলেম এমনি বাস্তু বা নিয়ে কথা বাস্তু নিয়ে, বলতে গেলে প্রত্যেকটা মানুষই বাস্তবিক, মানে এত ভয়ঙ্কর একটা বিষয় হয়ে গেছে, আপনি সামনে আমাদের সামনে কথা বলা ভীষণ চাপের হয়ে গেছে, এখন সঙ্গে সাইলেন্ট হয়ে যায়, যে যেখানে বিপদে পড়বে তখন এসে অপর থেকে কন্ট্যাক্ট করবে। ওরা একটাই জিনিস খুব ভালো করে প্রত্যেকটা মানুষ জানে যে উত্তর পূর্ব মানে সেখানে ঠাকুর ঘর বাধ্যতামূলক বানাতে হবে, দক্ষিণ পূর্ব মানে রান্নাঘর বানাতে হবে, এই দুটো ঠিক, বাদ বাকিটা নিতাই গৌর হরিবোল। না ওই ওরা যে বুঝে বললাম নেয় না। আপনাকে, আপনাকে যেটা বলতে হবে সেটা হচ্ছে যে যুক্তি দিয়ে বোঝাতে হবে হ্যাঁ, যে আপনি যদি এইখানে এটা করেন আপনার সঙ্গে এটা ঘটবে, ঠিক এটাই হবে। তো আপনাকে তার আগে ভালো করে শিখে ফেলতে হবে যে কোথায় কি থাকলে কি হয়। ঠিক একদম। যদি আপনি এটা স্যার, বুঝেছেন তাহলে আপনি আপনাকে কি আজকের কি থেকে, জিনিস দেখাচ্ছেন একটু বলবেন? আমি কি কি জিনিস দেখছেন আপনি কি কি জিনিস একটু বলবেন, মানে এই পড়ানো ছাড়া? পড়ানো ছাড়া, পড়ানো ছাড়া দেখুন হুম। আমার কাজ তো রিসার্চ করা, আচ্ছা। আমার কাজ তো রিসার্চ করা, এবার আমাকে দিয়েছে একটা সিইও পদ, ও তো আচ্ছা। সেখানে সবটাই আমাকে দেখতে হয়, কিছুই দেখি না তো সবকিছু দেখি, এরকম একটা ব্যাপার। বুঝতে পেরেছি, ঠিক আছে। মেনলি আমি যেটা করে থাকি সেটা হচ্ছে এই প্রত্যেকটা এডুকেশন ডিপার্টমেন্টকে দেখা, সেখানে শিক্ষক নিয়োগ করা, কবে কি ক্লাস হবে ঠিক করে দেওয়া, পরবর্তী কোর্সের জন্য সিলেবাস রেডি করা, বিভিন্ন অনুষ্ঠান যেগুলো আমাদের হবে পরবর্তী সেগুলোর অ্যারেঞ্জমেন্ট করা, এইগুলো আমার কাজ। বিশেষ করে শিক্ষার দিকটাই আমি মেনলি দেখি যে কবে কি ক্লাস থাকবে, কিভাবে ক্লাসটা নেওয়া হবে, ক্লাসের ডিজাইন কি হবে, সিলেবাস কি হবে, এগুলো আমার কাজ, এবং রিসার্চ করা। ভিজিটটা ভিজিট তো করতেই হয়, কারণ কিছু কিছু ব্যক্তি কিছু কিছু কেন বেশিরভাগটাই তাই থাকে, কারণ আমার মুখটা তো চেনে অনেকে, এবার ওনাকেই চাই, একটা ব্যাপার হয়ে যায় না দেখতে দেখতে, তো সেই আবদার রাখতে যেতে হয় আর কি। সঙ্গে কথার মধ্যেও একটা বড় ব্যাপার থাকে স্যার, কথার মধ্যে যে যে বিশ্বাস এবং কনফিডেন্সটা জাগে, সেটা হয়তো 8-10 জনের থেকে আর একজন দুজনকে আলাদা করে দেয়, এটাও একটা বিষয়। বোঝানোর ভূমিকা, কথাবার্তা, এটা একটা বিরাট ভূমিকা রাখে। মানে হ্যাঁ আপনার অবশ্যই, ভিডিও, ব্যক্তির আপনার ভিডিওগুলো ব্যক্তিত্ব ব্যক্তিত্ব, তো অবশ্যই থাকে। ব্যক্তিত্ব ব্যাপারটা একটা বিশাল কিছু কাজ করে। আপনার ভিডিওগুলো তো আমি রেগুলার মোটামুটি দেখি, যেহেতু সাবস্ক্রাইব করা আছে, খুব তাড়াতাড়ি যে যখনই কোনো ভিডিও আপনি আপলোড করেন সঙ্গে সঙ্গে মেসেজ ভিডিওগুলো তো দেখি। একটা অদ্ভুত রকমের কনফিডেন্সের জায়গাও আছে আপনার কথাবার্তার মধ্যে, তো এটা খুব স্বাভাবিক ব্যাপার যে কোনো মানুষের এই এক্সপেকটেশনটা রাখবে। যে আপনি রিসেন্ট ওই একটা স্বস্তিক নিয়ে ভিডিও গিয়েছিল, দেখেছেন কি?
আমি আসলে 2-3 দিন ধরে করতে, মানে 2-3 ধরে না, 1 সপ্তাহের বেশি হয়ে গেছে, কারণ আমাদের ব্রততী পরম্পরাটা ভয়ঙ্কর চাপ ছিল। সেদিন আমাদের স্পট আচ্ছা রিপোর্টিং এ একদম অবস্থা শোচনীয় হয়ে গেছিল। তো ওই কাজের আচ্ছা। জন্য আমি একটু মানে ওভারটাইমের স্বস্তিক চাপে নিয়ে ছিলাম। স্বস্তিক নিয়ে একটা ভিডিও গেছে, পুরনো পুঙ্খানুপুঙ্খ বিবরণ। স্বস্তিক আমরা আঁকবো কিভাবে, স্বস্তিকের চিহ্নের কোন জিনিসটাকে কি বলে, কেমন একটা সম্পূর্ণ ব্যাখ্যা নিয়ে একটা ভিডিও গেছে। তাও আমি বলবো যে স্বস্তিকের ভিডিও যেটা বানিয়ে দিয়েছি সেটার মধ্যে সম্পূর্ণ তথ্য নেই। অবশ্যই দেখবো স্যার। মানে এই 70% তথ্য দেওয়া আছে, 30% দিইনি, ইচ্ছা করে দিইনি, কারণ এখন বেশি বড় ভিডিও মানুষ দেখে না। প্রত্যেকটা পয়েন্টেই আলাদা আলাদা ব্যাখ্যা রয়েছে, একদম। প্রত্যেকটা পয়েন্টের। তো ওটা আমিও দেখে রাখবেন, কারণ আমি স্বস্তিক ফেসবুকে আমি আমার গুলো একটু শেয়ার করবেন, আমিও ফেসবুকে একটু গীতা এটা সেটা পাঠাই, সবাইকে বলে রাখলাম। আপনারা আগে স্যার অ্যাকাউন্ট আমাদেরকে পাঠান, আমরা তো সবাই একসঙ্গে ইনক্লুড হই, তবেই না স্যার কথা বলতে পারবো না না, সেরকম। আমার ভিডিও যায় মাঝে মাঝে ফেসবুকে, দেখবেন ওই যে বলছি কি নাম আছে, কি সারনেম আছে, অনেকেই তো অনেক মানসী কিছু আছে। চক্রবর্তী বলে আছে, দেখবেন ফেসবুকে আছে, আমি ওটা পাঠাই একটু। স্যার গীতা পাঠ হ্যাঁ আমাকে বলুন। একটা কথা বলুন, আজকে যেহেতু আলোচনাই হচ্ছে ব্রহ্মস্থান হুম। বাদ দিয়ে আমরা যদি ওই আমি আগের দিন একটা প্রশ্ন করেছিলাম আপনাকে, মনে আছে কিনা, আমি বললেন যে এটা এখন বলা যাবে না, তো যদি একটু আলোচনাটা করেন তাহলে ভালো হয়। সেটা হচ্ছে ওই আপনার বাস্তু নাগ, হুম। এই যেটা আমরা জানি যে দেখুন, পুজোর সময় লাগে। বাস্তু নাগ যে ব্যাপারটা হচ্ছে সেটা পুরোপুরি একটা আধ্যাত্মিক বিষয়। সেটা হচ্ছে বাস্তু পুরুষ যে শুয়ে আছে না, হুম। বাস্তু পুরুষ যে শুয়ে আছে মাথাটা ঈশান কোণে, পাটা নৈಋত্য কোণে রয়েছে। এবার বাস্তু নাগটা কি না, বাস্তু নাগটা হচ্ছে সেই বাস্তু পুরুষের শিরদাঁড়াকে বোঝানো হয়। তার যে মেরুদণ্ড রয়েছে সেই মেরুদণ্ডটাকেই বাস্তু নাগ বলা হয়। কেমন? না, আমি মানে আমি যেটুকুনি শুনেছিলাম সেটা হচ্ছে যে বাস্তু আমাকে নাগকে শেষ বিচার করতে দিন। করেই। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, শেষ করতে দিন, বলছি। আমাদের শরীরে 7টি চক্র আছে। এই চক্রগুলোর নাম কি আমরা জানি? বা চক্র সম্বন্ধে কখনো শুনেছি? কুণ্ডলিনী চক্র। হ্যাঁ হ্যাঁ। কুণ্ডলিনী সব হ্যাঁ, সব এই যে কুণ্ডলিনী চক্র রয়েছে, মূলাধারে যে চক্রটি রয়েছে তার নাম হচ্ছে মূলাধার চক্র। তার উপরে ঠিক কোমরের কাছে একটি রয়েছে, তার নাম স্বাধিষ্ঠান চক্র। তার উপরে নাভি বরাবর একটি চক্র রয়েছে, তার নাম মণিপুরম চক্র। মণিপুর। বুকে একটি হৃদয়ের কাছে রয়েছে, তার নাম অনাহত। কণ্ঠে রয়েছে বিশুদ্ধি। দুটো ভ্রুর মাঝখানে কপালে রয়েছে আজ্ঞা চক্র, এবং মাথার মধ্যে ব্রহ্মতালুতে রয়েছে সহস্রার। এই হচ্ছে 7টি চক্রের নাম, এবং 7টি জায়গায় অবস্থান করছে। 7টি জায়গা বলতে ঠিক কোন জায়গায় না, আমাদের শিরদাঁড়ার মধ্যে। এই যে শিরদাঁড়ার মধ্যে 7টি চক্রের অবস্থান, এটা কি ডিরেক্ট শিরদাঁড়ার মধ্যে না, শিরদাঁড়া 3টে নাড়ি বিশিষ্ট, ইরা, পিঙ্গলা, সুষুম্না। ইরা নাড়িটা হচ্ছে শিরদাঁড়ার ডান দিকে, বাঁদিকে, আর পিঙ্গলা হচ্ছে শিরদাঁড়ার ডান দিকে। আর শিরদাঁড়ার মাঝ বরাবর, মানে শিরদাঁড়ার ভিতর দিয়ে একটা নাড়ি গেছে, তার নাম সুষুম্না। আবার সেই সুষুম্নার ভিতর দিয়ে একটা নাড়ি গেছে বজ্রিনী। তার ভিতর দিয়ে একটা নাড়ি, আমরা এক্সরে করি বা খুব উন্নত মানের মেশিন দিয়ে ছবি তুলি, যাই করি না দেখতে পাবো না, এটা দেখা সম্ভব না। এখানে সায়েন্স আর মিলিয়ে গেছে, এখানে হ্যাঁ, সায়েন্স এবং আধ্যাত্মিকতা পুরোটাই গুলিয়ে গেছে। একদম, এটা একদম সায়েন্সের সঙ্গে রিলেটেড। এইবার এই যে চক্রগুলোর অবস্থান হয়, এই চক্রগুলো কখনো আমাদের অ্যাক্টিভেট হয়ে যায়, কখনো রিঅ্যাক্টিভিটি থাকে বেশ সব সময়, অ্যাক্টিভেট করা খুব মুশকিল। এই বাস্তু নাগ যেটা বলা হয়, যে কুণ্ডল, হ্যাঁ কুণ্ডলিতে ফিরে এসে একবার, আমাদের তো কুণ্ডলিনী 3টে শক্তিটাকে, চক্র অ্যাক্টিভিটি থাকে না মূলত। ভুল কথা ওটা, ওটা ভুল কথা, ওটা ব্যাখ্যা আমি অন্যদিন করে দেবো একবার, যে চক্র অ্যাক্টিভেট বলতে কি বোঝায়। ঠিক আছে, ওটা অন্য জিনিস। ওটা চক্র অ্যাক্টিভেট না, আমাদের গুণ অ্যাক্টিভেট থাকে, চক্র না। তো এই যে কুণ্ডলিনী শক্তিগুলা সাপের আকারে রয়েছে, এবং আমাদের শিরদাঁড়াটা আস্ত একটা সাপ। শিরদাঁড়ার যে আকৃতিটা, এটা কিন্তু সোজা নয়, সমান নয়, জানি তো আমরা। হ্যাঁ স্যার।
হ্যাঁ স্যার। 32টা খণ্ড দিয়ে শিরদাঁড়া তৈরি হয়েছে। আর এই শিরদাঁড়া যদি আকৃতি থেকে ভালো করে দেখি, এটা কিন্তু সাপের মতোই বাঁকানো, মানে এঁকে বেঁকে রয়েছে। আর এই এঁকে বেঁকে থাকা অবস্থাতেই এর মধ্যে দিয়ে যে ব্রহ্মনাড়িটা গেছে তার মধ্যেই চক্রের অবস্থান, মানে সাপের মতোই আঁকা বাঁকা অবস্থায় রয়েছে। এবার সময়ের সময়ে যদি মাস বিচার করি, বাস্তুর মধ্যে দিয়ে একই অবস্থায় বাস্তু পুরুষ উপর হয়ে শুয়ে আছে, আর তারও সেটা ওই রকম অবস্থা, তার মধ্যে ওই রকম চক্র বিরাজমান, আর সেটা কি বলা হচ্ছে বাস্তুনাগ। এইবার মাস অনুযায়ী বাস্তুনাগের মাথা পরিবর্তন হয়, কখনো ঈশান কোণে থাকে, কখনো উত্তর দিকে থাকে, কখনো বায়ু কোণে, কখনো দক্ষিণ দিকে, এভাবে ঘুরতে থাকে। মাথাটা ঘোরে, এবং সেটা কিসের সময় বা কিসের সঙ্গে সঙ্গে ঘোরে না, এটা ঘোরে হচ্ছে আমাদের উত্তরায়ণ, দক্ষিণায়ন এবং পক্ষ অনুযায়ী ঘোরে। এই যখন পক্ষ অনুযায়ী বা আমাদের দুজন আনা রয়েছে, উত্তরায়ণ দক্ষিণায়ন রয়েছে, অয়ন রয়েছে, এই অয়নের মাধ্যম দিয়ে যখন ঘুরছে কিভাবে, বাস্তুপুরুষ তো স্থির, তার মাথা ঈশানে রয়েছে, পা নড়িতে জন্য স্থির, তাহলে সে যখন স্থির তার শিরদাঁড়াও স্থির। আর যদি শিরদাঁড়া কি বাস্তু সাপ বলে থাকি, বাস্তু নাগ বলে থাকি, তাহলে সে ঘুরবে কিভাবে, এইটা ব্যাপার। এর বিষয়টা হচ্ছে শাস্ত্রে বলেছে যখনই বাস্তু নাগের মাথার উপরে আমরা কিছু নির্মাণ, সেটা ক্ষতি হবে, বা তার কোপে আমরা পড়বো, যখন লেজের মধ্যে করবো তারও কোপে পড়তে পারি, বা যদি আমরা কখনো তার পিঠের উপরে করি সেখানেও আমরা তার প্রকোপে পড়তে পারি। এরকম কিছু কিছু ব্যাখ্যা রয়েছে, কিন্তু একটা ব্যাখ্যা ভুল ব্যাখ্যা রয়েছে। বন্ধ করুন। সরি সরি। একটা জিনিস এখানে ভুল ব্যাখ্যা দেওয়া হয়, যে তার মাথাটা বাস্তুচাপ ঘুরছে, কখনো মাথায় দিকে, কখনো পা দিকে, কখনো সেটা ওদিকে, এটা ওদিকে, এই যে ঘুরছে, এই জিনিসের ব্যাখ্যাটা ভুল। এটা কখনো ঘোরে না, এটা স্থিরই থাকে, ওটা স্থির থাকে। কিন্তু যেটা হয় পক্ষ এবং সময় অনুযায়ী সে কখনো কখনো নড়ে চড়ে বসে, যেমন আমরা নড়ে চড়ে বসি, ঠিক তেমনি বাস্তুপুরুষও কখনো কখনো নড়ে চড়ে ওঠে। ঠিক আছে, এই যে নড়ে চড়ে পক্ষ এবং সময়ের সঙ্গে সঙ্গে যখন নড়ে চড়ে উঠলো, তখন স্থানের একটু সামান্য এদিক ওদিক পরিবর্তন হয়, বিশেষ কিছু পরিবর্তন হয় না। এইবার মাস অনুযায়ী যখন বা পক্ষ অনুযায়ী কোনো কালে আমরা বাড়ি নির্মাণ করতে গেলাম, নির্মাণ করতে গিয়ে আমি দেওয়ালটা এমন জায়গা থেকে তুললাম, দেখা গেলো সেই জায়গায় বাস্তুনাগের লেজ পড়ে গেছে কি মাথা পড়ে গেছে, তখন সেটা ক্ষতি হয়। এইবার কথা হচ্ছে এই জায়গাটা আমরা বুঝবো কিভাবে, ব্যাপারটা খুবই ইজি। আমরা কি করছি না, ওখানে বলছে বাস্তু নাগ দিয়ে বোঝানো হচ্ছে, আর আমরা এখানে বাস্তু পুরুষের শরীর দিয়ে পড়ছি, ব্যাপারটা কিন্তু একই, দুটোর মধ্যে আমরা গুলিয়ে ফেলছি। যেমন আমি যে মাসেই বাড়ি শুরু করি না কেন, আমাদের রুলস কি আছে, ঈশান কোণ থেকে আমাদের বাড়ি খোলা স্টার্ট করতে হবে। কি খোলা স্টার্ট করতে হবে, দেওয়াল না মাটি? মাটি খোলা স্টার্ট করতে হবে। দেখুন ভালো করে ফলো করবেন, আমরা ঈশান কোণে বাস্তুনাগের মাথা আছে, তাই তো, যেহেতু বাস্তু পুরুষের মাথা আছে, সেখান থেকে আমরা মাটি খোলা স্টার্ট করলাম। কোথা অব্দি গেলাম না, লেজ অব্দি গেলাম, লেজ অব্দি গেলাম নৈরুৎকোণ পর্যন্ত। এবার লেজ থেকে কি করছি, লেজ থেকে আমরা বিল্ডিং স্টার্ট করলাম, আমার গাঁথনি স্টার্ট করলাম, কলম স্টার্ট করলাম। তাহলে আমার বাড়ি যে শুরুটা কোথা থেকে হলো, লেজ থেকে হলো নাকি মাথা থেকে হলো? লেজ থেকে হলো। লেজ থেকে যখন হলো, সে কিন্তু আর আমাকে ছোবলটা মারতে পারবে না, মানে তার প্রকোপে পড়লাম না। এইবার সময় অনুযায়ী, শাস্ত্র মতে সময় অনুযায়ী কখনো কখনো লেজেও বিষাক্ত ফল প্রদান করে থাকে। এই জন্য দেখবেন বাড়ি সব মাসে বানাতে নেই, বা গৃহারম্ভ সব মাসে পঞ্জিকায় লেখে না, মাস উল্লেখ করে দেওয়া হয় যে এই মাসেই গৃহারম্ভ হইবে, এই মাসের অমুক তারিখে গৃহারম্ভের দিন রয়েছে। কেন লেখে না, ওই সময়ে বাস্তুনাগের অবস্থা খুব একটা ভালো নেই, তার উপরে কিছু পড়লে সে আঘাত করতেই পারে পাল্টা। বুঝেছি। ব্যাপার এবং ওই সময়টা দেখে ভিত পূজাটা হয়, তাই তো? হ্যাঁ, ওই সময় থেকে ভিত পূজাটা হয়। মানে বাস্তু না, তার মানে আমরা মাথাতে থাকলেও করবো না, লেজে থাকলেও করবো না, যখন কোলে থাকবে মানে মিশ্রির দ্বারা মধ্যিখানে থাকবে তখন আমরা ভিত পূজাটা করবো।
বুঝেছি তখন আমরা পুজোটা করবো। তাহলে কি হতো, ব্যাড এফেক্ট আমরা পাবো না। বুঝেছি। এই জন্যই পঞ্জিকাতে গৃহারম্ভের দিন উল্লেখ করে দেওয়া থাকে। আর বাস্তুনাগের বিষয়টা হচ্ছে খুব গভীর কনসেপ্ট, হুম খুব গভীর কনসেপ্ট, কারণ এখানে সেই কুণ্ডলিনী শক্তির ব্যাপার চলে আসছে, বাস্তুনাগ কি কোথায় রয়েছে এরকম একটা কনসেপ্ট চলে আসছে। এই জন্য আমি কি করেছি, সিলেবাস থেকে বাস্তুনাগকে বাদ দিয়ে আমি এখানে বাস্তু পুরুষকে ঢুকিয়ে দিয়েছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। ব্যাপারটা এটাই, আর কিছুই না। বুঝেছি। আর নতুন নতুন বাড়ির ক্ষেত্রে আমরা যে মাটি করছি ঈশান কোণ থেকে তৈরি করছি আমরা, নৈঋত কোণ থেকে, কিন্তু যখন পুরোনো বাড়ি আমরা ভাঙবো তখনও কি একই প্রসেস ইউজ করব? মানে একই প্রসেস, ভাঙ- একই প্রসেস। ভাঙবো আমরা ঈশান কোণ থেকে, শেষ করবো নৈঋত কোণে এসে, এরকম? একদম একদম একই প্রসেস, কারণ নিয়মটা কি, সিম্পল নিয়ম না। নৈঋত কোণ, দক্ষিণ দিক, পশ্চিম দিক, এই তিনটে এরিয়া উঁচু থাকবে, হুম আর পূর্ব, উত্তর, ঈশান এটা নিচু থাকবে তুলনামূলক। হুম সিম্পল ফান্ডা। যখন ভাঙবো তখন সেম প্রসেসে ভাঙবো। বুঝেছি। মানে ওই ঈশান কোণ থেকে ভাঙা শুরু করতে হবে। হ্যাঁ, ঈশান কোণ থেকে ভাঙা ঠিক শুরু আছে। করলাম, মানে আমার ততক্ষণ পর্যন্ত তো উঁচু থাকলো সাউথ ওয়েস্ট। হুম এই তো ইজি বিষয়, কোনো কোনো কঠিন নেই এখানে, কোনো কাঠিন্য নেই, শুধু আমাদেরকে সহজ করে বুঝতে হবে, ব্যাস। পুস্তকে লেখা আছে কঠিন করে, এটা হয়ে সেটা হয়ে ওটা হয়ে সেটা হয়ে, অনেক কঠিন কঠিন ভাষায় লেখা আছে, কিন্তু সেটাকে ধরতে হবে সহজ ভাষায়, নিজের মতন করে বুঝে ফেলতে হবে, ব্যাস, তাহলেই সব সহজ। লাস্ট একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আমাদের এই চারটে মানে আমাদের সিলেবাসে আর দুটো চ্যাপ্টার মতো মোটামুটি বাকি আছে। আপনি বলেছিলেন হুম 10 নম্বর চ্যাপ্টার হওয়ার পর আমাদের পরীক্ষা হবে। তো হুম। দুটো চ্যাপ্টার যদি হয়ে যায় তাহলে কি এই মাসে কি কোনো পরীক্ষা হবে এর মধ্যে? হ্যাঁ, এই মাসেই সামনের মাসে? পরীক্ষা নিয়ে নেবো, এই মাসেই এই ডিসেম্বরেই মাসে পরীক্ষা নেবো সেরকমই ইচ্ছা আছে। ইচ্ছা আছে। শুধু আমি একটু সময়ের অভাবে আমি ম্যানেজ করে উঠতে পারছি না, কিছুই না, ব্যাপারটা একটুখানি ঝুলে গেছে, আর কিছু না। আমি এই মাসেই নিয়ে নেবো, ঠিক মানে রাত জেগে হলেও আপনাদের কোশ্চেন পেপার রেডি করে ফেলবো, নিয়ে নেবো। ঠিক আছে, স্যার, ঠিক একটা আছে, ছোট্ট ওকে। জিজ্ঞাসা আছে, শুনেছি আর কি, শোনা কথা যে হুম স্বামী বিবেকানন্দজি তো উনি মেডিটেশন করতেন। হুম ওনার হচ্ছে মানে একদম নিত্য দিনের ওনার তারপরে যখন ওনার যেদিন ওনার মহাপ্রয়াণ হয়, মহাপ্রয়াণের পরে ওনার মুখমণ্ডলে অনেক জায়গায় রক্তের ছিটা এবং দেওয়ালেও রক্তের ছিটা পাওয়া গেছিল। তো আলোচনাতে বিভিন্ন ধরনের ডিসকাশন হয় বা অনেক ধরনের কথা আসে। তো তো এক জায়গায় পড়েছিলাম যে তিনি কুণ্ডলিনী চক্র জাগ্রত করার জন্য উনি মেডিটেশন করেছিলেন এবং কুণ্ডলিনী চক্র জাগ্রত করার অনেকদিন ধরেই উনি ট্রাই করছিলেন, এবং সেদিন আখেরে হয়েছিল। তার জন্য হুম। ওনার সেই আর কি, যখন কুণ্ডলিনী চক্র ভীষণভাবে জাগ্রত হয়ে যায় তখন আর কি নাকি এরকম অনেকবার অনেক জায়গা দিয়ে রক্ত ছিটা বেরিয়ে আসে, নাক বা চোখ এরকম জায়গা দিয়ে। এবার সেটা সত্যতা তো আমি জানি না, সেটাই একটু আপনার কাছে কি এরকম কোনো আছে খবর? এরকম কোনো সত্য মানে জানি না, এখানে আমাদের অনেকেই আছে যারা পুজো আচ্চার মধ্যে আছেন। তবে আমার যত মনে হয় এটা একটা একদম টোটালি অন্য পার্ট, এটা একটা ক্রিয়া যোগের পার্ট। তো ক্রিয়া এটাকে যোগ, একদমই একদমই হ্যাঁ, একদমই। এবং আমি এটা বাস্তুর সঙ্গে প্রকৃত রিলেট গুরুর, করছি না, আমি বলছি যে এটা না আর না কি, আমি হ্যাঁ বলতে চাইছি প্রকৃত গুরুর কাছ থেকে শেখাই বাঞ্ছনা, স্যার যা বলবে। না, আমি শিখছি না, মানে এটা সত্যিই কি এটার মধ্যে সত্যতার কিছু আছে স্যার, আপনারা কি কেউ জানেন? মানে আমরা শুনেছি, আমি আর কি দেখেও পড়েছি সঙ্গে, মানে তারপরে আবার অনেক ওই রিলেটেড কিছু ভিডিও দেখেছি যে অনেকেই আছে যে এই কুণ্ডলিনী চক্র জাগ্রত করতে গেলে আর কি অনেক জায়গা দিয়ে রক্ত বেরিয়ে আসে বা কিছু যদি জাগ্রত হয়, অন্যান্য অ্যাক্টিভেট যদি ঠিক মতো হয়, শুনেছি আর কি। তো দেখুন, প্রথম বিষয় হচ্ছে চক্রের কথা যদি বলেন, সেটা একটা বিরাট বড় চ্যাপ্টার। আমাদের যে সাতটি চক্র আছে না, এটাকে জাগ্রত যখন হয় ক্রমান্বয়ে জাগ্রত হয়, একটা একটা করেই হয়, ঠিক আছে? একটা একটা করে উপর দিকে ওঠে, আর অন্তিম যে চক্রটি আছে সহস্রার, সেই চক্রই মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। এবং সেটা কিভাবে, না সেটা হচ্ছে ওই চক্রটি থাকে আমাদের ব্রহ্মতালুতে, মাথার মধ্যে। ব্রহ্মতালু নিচেটা একটু অবস্থান করে। তো ওই চক্র যখন জাগ্রত হয়, সে যখন মাথাটা ফুঁড়ে বেরিয়ে যায়, মানে ঊর্জা বেরিয়ে যায়, চক্র বেরিয়ে যায় না, ঊর্জা বেরিয়ে যায়। ঊর্জা বেরিয়ে যায়। এই ঊর্জা যখন বেরিয়ে গেল, তখন তার পার্থিব দেহ প্রাণ ত্যাগ করে, ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে আমাদের শরীরের দাঁড় কটা, 9টা দাঁড় আছে,
যদি কেউ আমরা এখানে চণ্ডী পড়ে থাকি সেখানে জানতে পারবো যে নবদ্বারে পুরে দেহি একটা শ্লোক আছে চণ্ডীতে। তো আমাদের শরীরে 9টি দ্বার আছে, আর একটি দ্বার অবরুদ্ধ রয়েছে। 10টি দিক তো টোটাল, যদি আমি বাস্তুর কথা ছেড়ে দিই, এমনিতে 10টি দিক আমরা পড়েছি একে চন্দ্রতে, যে 10টি দিক আছে আমাদের শরীরেও 10টি দিক আছে। সেই 10টি দিকের মধ্যে 9টি দিক খোলা। 9টি দিক কোনটি? তো এই যে 9টি দিক, অর্থাৎ দুটো চোখ আছে, নাকের ফুটো দুটো রয়েছে, কানের ফুটো দুটো, এখানে 6টা হয়ে গেল, মুখ রয়েছে 7টা, হ্যাঁ, আর আমাদের মলত্যাগের জায়গা, মূত্রত্যাগের জায়গা দুটো। এই 9টার যে দ্বার, এটা উন্মুক্ত আছে, খোলা আছে, কোনো সমস্যা নেই। কিন্তু একটি দ্বার রয়েছে যেটি বন্ধ, সেটি হচ্ছে সহস্রার, অর্থাৎ মাথায়। এই মাথার দ্বারটাকে খোলার জন্যই আমাদের জন্ম হয়, বারবার আমাদের পৃথিবীতে ফিরে আসতে হয়। যতক্ষণ না পর্যন্ত এই দ্বার আমাদের উদ্ঘাটন হচ্ছে, খুলে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদের মুক্তি নিয়ে বারবার ফিরে আসতে হবে। আর কুণ্ডলিনী চক্র এই কাজটা চক্রেরই কাজ। চক্র ছাড়া, চক্র জাগ্রত না করে আমরা এই দ্বারটাকে খুলতেও পারবো না। কেমন? তো প্রত্যেকটা মানুষের জীবনের প্রধান লক্ষ্যই হচ্ছে, জীবন পাওয়ার উদ্দেশ্যই হচ্ছে সেই দ্বারটাকে খোলা, সেই সহস্রার দ্বারটাকে খুলে নিজেকে মুক্ত করা এই মায়ার হাত থেকে। এবার চক্র যখন জাগ্রত হয়, প্রথমে মূলাধার জাগ্রত হয়, তারপরে স্বাধিষ্ঠান, এই যে পরস্পর পরস্পর উঠে আসে। আর জাগরণের কথা বলতে গেলে যখন মূলাধার চক্র জাগ্রত হবে না, সেই ব্যক্তির কাছে এমনই ক্ষমতা, অলৌকিক ক্ষমতা চলে আসবে, এমনই পাওয়ার চলে আসবে যে তার তুলনা আমরা অন্য কোনো সাধারণ মানুষের সঙ্গে করতেই পারবো না। মূলাধার চক্রের মধ্যেই এত পাওয়ার রয়েছে, কারণ মূলাধার চক্র পৃথিবী তত্ত্বের আধার। মূলাধার চক্র যার জাগ্রত হয়ে যায়, সম্পূর্ণ পৃথিবী তত্ত্ব সেই ব্যক্তির বশীভূত হয়। তারপরে স্বাধিষ্ঠান চক্র, স্বাধিষ্ঠান চক্র জল তত্ত্বের আধার। স্বাধিষ্ঠান একবার জেগে গেলে সম্পূর্ণ বিশ্ব ব্রহ্মাণ্ডের জল তত্ত্ব তারা বসে, তখন সে জল তত্ত্বের স্বামী হয়ে গেছে, জল তত্ত্বের অধিপতি হয়ে গেছে। মণিপুরম জেগে গেলে সে অগ্নিতত্ত্বের অধিপতি হয়ে গেছে, এমনকি সূর্যকেও সে গ্রাস করার ক্ষমতা রাখে। আমরা তো একটি মাত্র সূর্যের তেজেই নাজেহাল হয়ে যাচ্ছি। যে ব্যক্তির নাভির মণিপুরম চক্র জেগে যায়, তার মধ্যে কোটি সূর্যের তেজ থাকে। অনাহত চক্র এমন এক চক্র যে ভাবের জগতে নিয়ে চলে যায়। অনাহত চক্র বায়ুতত্ত্বের প্রতীক, শক্তির প্রতীক। তারপরে আছে বিশুদ্ধি চক্র, আকাশ তত্ত্বের প্রতীক, উদারতার প্রতীক। সমস্ত ক্ষমতা যে অর্জন করে ফেলেছে, তথাপি তার মধ্যে কোনো অহংকার নেই, সে বিনম্র। এমন কিছু নেই যা ওর কাছে পাওয়া যাবে না, তথাপি সে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে, তার কিছুই যেন নেই, এরকম একটা অবস্থা, অথচ সমস্ত কিছুর অধিপতি। তারপর আসে আজ্ঞা চক্র। আজ্ঞা চক্র এসে গেলেই সে তখন নিজের ইন্দ্রিয়কে বশ করতে সক্ষম হয়ে যায়। তার দশেন্দ্রিয় তার বসে থাকে, মন তার বসে থাকে, সে যা চায় তাই করতে পারে, ঈশ্বরের সমতুল্য হয়ে যায়। আজ্ঞা চক্র জেগে যাওয়া মানে ঈশ্বরের সমতুল্যতা লাভ করে ফেলা। তারপর আসে সহস্রার। এই সহস্রার যখন চলে গেল, তখন ঈশ্বর, এতক্ষণ চলেছে ঈশ্বরের সমতুল্য, আর সহস্রার জেগে গেল মানে তখন সে স্বয়ং ঈশ্বর। ঈশ্বরের মধ্যে তার মধ্যে কোনো তফাৎ নেই আর। সে এসেছিল যেখান থেকে, সেখানে গিয়ে মিশে গেছে। এই হচ্ছে চক্রের ফান্ডা। কিন্তু ব্যাপার হচ্ছে যে চক্র জাগতে গেলে রক্তপাত হবে, শরীর খারাপ করবে, হ্যাঁ, এগুলো একটা স্বাভাবিক সিমটম অবশ্যই থাকে বটে। কিন্তু বিষয় হচ্ছে যে মৃত্যুর কথা যদি বলতে যাই আমরা, চক্র ভুল প্রসেসে যদি জাগ্রত হয়, যদি ভুল প্রসেসে, যদি কোনো সঠিক গুরুর নির্দেশে জাগ্রত না হয়, বা তার দেখানো পথে যদি জাগ্রত না হয়ে আমরা জোর করে সে কাজ করতে যাই, অবশ্যই তার ফল খারাপ হয় বটে। মৃত্যু হতে পারে, সেই সাধক পাগলও হয়ে যেতে পারে, ভারসাম্য হারিয়ে ফেলতে পারে, বা বড় কোনো কঠিন রোগও হয়ে যেতে পারে। অনেক কিছু নেগেটিভ জিনিস ঘটতে পারে যদি প্রপার ওয়েতে না হয়।
সেটার জন্য সহস্রা যাওয়ার প্রয়োজন নেই, হয়তো মূলাধার চক্র জাগরণের চেষ্টা চলছে, সেখানে কিছু ভুল ত্রুটি হয়ে গেল, সেখানেই তার অবস্থা খারাপ। অনেক কিছু হতে পারে তার জন্য। কি কি হতে পারে স্পেসিফিক কোনো কিছু বলা নেই, যা খুশি তাই হয়ে যেতে পারে। যেভাবে করতে যাচ্ছে সেই লাইনে কিছু না কিছু একটা ঘটে যাবে, জীবন সংশয় হয়ে যেতে পারে। এবার বিবেকানন্দের যে ব্যাপারটা উঠে এসছে সেটা বলা খুব মুশকিল, কারণ যে পুস্তকে বা যে পত্রিকায় এটা লেখা হয়েছে সেটা যে লিখেছে তার মতামত। উনি তো স্বয়ং নিজে লেখেননি ওনার অভিজ্ঞতা বা ওনার অনুভব, তাহলে সেটা সত্য, সেটা সত্যই তার সঙ্গে ঘটেছিল বা সেই জিনিসটার জন্যই তার এরকম অবস্থা হয়েছে, এটা বলা কিন্তু খুব মুশকিল। কারণ বিবেকানন্দ একটি রোগে আহ আগে থেকেই সংক্রমিত ছিল, এটা আমরা জানি প্রত্যেকে। তো তাহলে সেই রোগের কারণে মৃত্যু হতে পারে, এটাও স্বাভাবিক একটা ঘটনা। শঙ্করের লেখাতে এরকম লেখা নেই যে তার রক্ত চারদিকে ছিটকে বেরিয়েছে, এরকম লেখা নেই। হুম। এটা তো অথেন্টিক। এটা, হ্যাঁ এটা অনেক রকম ব্যাপার, বিবেকানন্দ কিন্তু অনেক রকম কথাই ওঠে সেটা, কিন্তু এর কোনো প্রমাণ সেভাবে পাওয়া যায় না। হ্যাঁ তিনি একজন যোগী পুরুষ ছিলেন, যোগ সাধনা করতেন, ধ্যান করতেন, পড়াশোনা প্রচুর করেছেন, তার সিক্স সেন্স পাওয়ার খুব ভালো ছিল, এগুলো তো অবশ্যই মানা যায়। তার কথাবার্তা শুনলে, তার যোগ দর্শন দেখলে, তার কর্ম দেখলে সত্যিই সে একজন পূজনীয় ব্যক্তি। কিন্তু তার মৃত্যুর কারণ যে চক্র জাগরণ বা কুণ্ডলিনী শক্তির জাগরণ ঘটাতে গিয়েই তার হয়েছে, এটা বলা খুব মুশকিল। এটার কোনো প্রমাণ নেই, আমি প্রমাণ ছাড়া কোনো মন্তব্য করতে চাই না। একটা কথা জিজ্ঞেস করি শুধু, সেটা হচ্ছে যে আমরা জানি যে মন্ডল আঁকতে সময় বা যখন ঘট টট বসে তখন আমরা একটা অঙ্কন করি, সেটা হচ্ছে সর্বতভদ্র মন্ডল। তো বাস্তুর মধ্যে এই সর্বতভদ্র বাস্তু পদমন্ডল কিছু বলে কিছু আছে নাকি? অবশ্যই আছে, বিশাল ব্যাখ্যা আছে। সর্বতভদ্র আচ্ছা, মন্ডল আচ্ছা, সম্পূর্ণ, সর্বতভদ্র মন্ডল আসনটা নিজেই ওর মধ্যে একটা বাস্তু, এরকম ব্যাপার। আচ্ছা। মানে এটার সঙ্গে বাস্তু পুরুষ যুক্ত তার মানে? সম্পূর্ণরূপে, আহ, আচ্ছা। সম্পূর্ণরূপে যুক্ত। বাস্তুর যে দেবতাগুলো বাস্তুর বিভিন্ন স্থানে অবস্থান করছে, ঠিক তেমনি সর্বতভদ্র মন্ডলেও অবস্থান করছে। এবার নামগুলো পাল্টে যায় আর কি, এই ব্যাপার, কিন্তু একই শক্তি। না, বাস্তুর মধ্যে যে 45টা দেবতা আছে ওরা তো একই থাকে নাকি ওটাও পাল্টে যায়? কোনটা? বাস্তুর মধ্যে যে 45টা দেবতা আছে সেটা কি হুম। সর্বতভদ্র মন্ডলে কি সেটাও পাল্টে যায় নাকি একই থাকে? না, সর্বতভদ্র মন্ডলে যেগুলো থাকে সেগুলো হচ্ছে শক্তি থাকে, অর্থাৎ স্ত্রী শক্তি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আমরা এখানে বাস্তু পুরুষের মধ্যে যাদেরকে পাচ্ছিলাম তারা বেশিরভাগই পুরুষ ছিল, পুরুষ শক্তি ছিল ঠিক। হ্যাঁ। বেশিরভাগটাই। তো এদেরই ঠিক। শক্তি অর্থাৎ স্ত্রী শক্তি ভদ্রমন্ডলে পাবো। আচ্ছা, আচ্ছা। না, আমি দেখেছিলাম নকশাটা এদের জালি 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 টাইপের, মানে এদের এই মন্ডলের যে নকশা বাস্তু পুরুষের ক্ষেত্রে, সেটা কি কোনো এফেক্ট ফেলে, মানে যেটা এটা দিয়ে কি আমাদের কোনো কাজ করণীয় বা আমরা কি কাজ করতে পারি এটা দিয়েও? অবশ্যই হতে পারে, অবশ্যই হতে পারে, ওটা একটা আচ্ছা। যন্ত্র। আর দেখুন ব্যাপার, সর্বত ভদ্রমন্ডল কি একটা যন্ত্র, ঠিক আছে? হ্যাঁ। এবার যন্ত্রের কাজটা হুম, কি? যন্ত্র, যন্ত্র অর্থাৎ যেখানে মন্ত্রের ভাইব্রেশনকে বন্দি করা হয়েছে। ঠিক। আমি একটা স্তোত্র পাঠ করছি, স্তোত্রটা 2 পাতার, তাহলে ওই স্তোত্রটা পাঠ করতে আমার একটা সময় লাগবে। ওই হুম, স্তোত্রটা পাঠ করব, সময় নিয়ে পড়বো, শুদ্ধ হয়ে বসবো, অনেক রকম ব্যাপার আছে একটা স্তোত্র পাঠ করতে গেলে। তো একদম। আমাকে সেই রকম একটা মনোভাব তৈরি করতে হবে, সেরকম একটা মহল তৈরি করতে হবে, আমাকে শুদ্ধাচারে বসতে হবে এবং সময় নিয়ে স্তোত্র পাঠ করতে হবে। এবং সেই স্তোত্রটা যদি সঠিক ভাইব্রেশনে, সঠিক ছন্দে পড়তে না পারি, তাহলে সেটা নিষ্ফল, কোনো ফলই দেবে না। এইখানে অ্যাডভান্টেজ হচ্ছে যন্ত্রের অ্যাডভান্টেজ।
যন্ত্রগুলো যে তৈরি করা হয়, যন্ত্র হচ্ছে সেই মন্ত্রের ভাইব্রেশন। মন্ত্র কাজ করে কিভাবে? ভাইব্রেশনে কাজ করে। যন্ত্র ঠিক সেটা। সর্বত ভদ্রমণ্ডল কি? সর্বত ভদ্রমণ্ডল হচ্ছে সম্পূর্ণ দেবী দুর্গা বলতে পারি তাকে আমরা। অর্থাৎ দেবী দুর্গার যে স্তুতি, যে মন্ত্রগুলো রয়েছে, সেই মন্ত্রের সমস্ত পুরো ভাইব্রেশনটা দেওয়া আছে সর্বত ভদ্রমণ্ডলে। আর আমাকে মন্ত্র উচ্চারণ করতে হচ্ছে না, মানে কেবলমাত্র ওই যন্ত্র অঙ্কনটা আমার মানে সামনে বা রয়েছে। ওই যন্ত্রটা মানে যারা করা বানি তাহলে পুরোটা কি অ্যাক্টিভেট করে, তাই না? তাই তো? পুরোটা, একদম পুরোটা। হ্যাঁ, যন্ত্রেরও পূজা রয়েছে আলাদাভাবে, যন্ত্রকেও আচ্ছা অ্যাক্টিভেট করতে আচ্ছা হয়। আচ্ছা যেহেতু যন্ত্রটা যে কেউ আচ্ছা। বানাচ্ছে না, যেমন খুশি ভাবে বানাচ্ছে, সেখানে কোনো শৌচ বা শুদ্ধতার বিচার করা হচ্ছে না, তাই যন্ত্রেরও পূজা করে যন্ত্রকে অ্যাক্টিভেট করতে হয়, তাকে জাগ্রত করতে হয়। সেটা অন্য প্রসেস। কিন্তু যন্ত্রটা কি না, যন্ত্রটা হচ্ছে স্বয়ং জলজ্যান্ত সেই দেবী বা দেবতা, যে মূর্তির থেকেও বেশি ইফেক্ট দেয়, যে কোনো মন্ত্রের থেকেও বেশি ইফেক্ট দেয়। যন্ত্র হচ্ছে স্বয়ং বসে আছে সে সেখানে। যন্ত্রের এফেক্ট বিশাল, ধারণার বাইরে আমাদের। ওই যন্ত্র থেকেই ওই দেবীর সৃষ্টি, ওটাই মূল। যার যন্ত্র আমরা লাগাচ্ছি সেখান থেকেই সেই দেবী সৃষ্টি হয়েছে, সেখান থেকেই তার মধ্যেই সমস্ত কিছু রয়েছে। আমরা দেখছি তো আর নকশা মাত্র, নকশা নয় ওটা, ওটার মধ্যে সমস্ত কিছু, সম্পূর্ণ সৃষ্টি তাহলে তত্ত্ব নিহিত। তাহলে 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 স্যার আমরা যদি পৃথিবীকে ধরিত্রী মা হিসেবে জানি, তা মায়ের বুকে তাহলে শক্তিকেই মানে আহ মানে দেবতা থেকে শক্তিটাই তাহলে বেশি প্রাধান্য যুক্ত হয় এখানে নিশ্চয়ই, মানে বাস্তুর ক্ষেত্রে বলছি আমি। বাস্তুর ক্ষেত্রে কেন, সব ক্ষেত্রেই তাই। শক্তির গুরুত্বই তো বেশি। আচ্ছা আচ্ছা, একদম। স্ত্রীকেই তো সর্বোচ্চ মান দেওয়া হয়েছে প্রত্যেক জায়গাতে। স্ত্রী শক্তিকে সবার উপরে রাখা হয়েছে, কোথায় রাখা হয়নি? হ্যাঁ, অন্য কোনো ধর্মের কথা বললে সেখানে জানি না, কিন্তু আমাদের ধর্মে তো স্ত্রীকেই না, সর্বোচ্চ অন্য ধর্ম সম্মান বলতে দেওয়া হয়। একমাত্র সনাতন ধর্ম ছাড়া অন্য কোনো ধর্মতে স্ত্রীকে এতটা সম্মান দেওয়া হয়নি। যাক, সে ধর্ম তার থাক, ওদের নিয়ে চর্চা করে আমাদের সময় নষ্ট করে লাভ নেই। হুম। তো যন্ত্র হচ্ছে এরকম একটি বিষয়। যন্ত্র যদি আমরা রাখি, যন্ত্রের কাজ প্রচন্ড রকম হয়ে থাকে, এবং যন্ত্রদের রাজা যে যন্ত্র, তাকে শ্রীযন্ত্র বলা হয়। হুম। শ্রীযন্ত্র হচ্ছে সর্বাপেক্ষা উৎকৃষ্ট যন্ত্র। শ্রীযন্ত্রের সবাই কি বিভিন্ন রকম ব্যবহার একটা করতে পারে এটা? হ্যাঁ, শ্রীযন্ত্রের ব্যবহার যে কেউ করতে পারে, তবে তার নির্দিষ্ট দিক আছে, সেইখানেই তাকে ব্যবহার করা উচিত। যন্ত্রের বিভিন্ন রকম শেপ হয়, বিভিন্ন রকম আকৃতি হয়, কোন আকৃতি তার জন্য প্রেফারেবল সেটাও দেখার ব্যাপার রয়েছে। ঠিক আচ্ছা। আছে, যন্ত্র যদি না, কেউ এর নিজে জন্য বানিয়ে কোনো রাখতে চায়, স্তোত্র পাঠ বানাতে করার চায়। দরকার নেই? না। বলছি এর জন্য কোনো হ্যাঁ, এবার স্তোত্র পাঠ করা দরকার? যদি কেউ যন্ত্রের ভাইব্রেশনকে বুঝতে চায়, হুম। যে আমি যে মন্ত্রটা পাঠ করছি বা স্তোত্রটা পাঠ করছি, এই স্তোত্রটা কতটা ইফেক্টিভ, তাহলে আমি তাকে সাজেস্ট করবো যে আপনি সামনে যন্ত্রটা রাখুন আর ওই যন্ত্রের যে স্তোত্র সেটা পাঠ করুন, দেখুন কি হয়। ওই বেশ। যেখানে বসে আপনি স্তোত্রটা পাঠ করবেন না, পুরো জায়গার হুম। মানে আবহাওয়া, টেম্পারেচারই পাল্টে যাবে। একটা অদ্ভুত ফিলিংস আসবে, কারণ আপনার প্রত্যেকটা স্বর, প্রত্যেকটা উচ্চারণ, প্রত্যেকটা আওয়াজ, ধ্বনি ওই যন্ত্রের মধ্যে গিয়ে ভাইব্রেশন তৈরি করবে। মানে তখন মনে হবে যেন যার যার স্তোত্র পাঠ করছি, যার মন্ত্র পাঠ করছি, সেই দেবতা বা সেই দেবী যেন স্বয়ং এবার এখানে উপস্থিত হবে, বা তাকেই যেন স্বয়ং দেখতে পাচ্ছি আমি এখানে। এইরকম একটা ভাইব্রেশন তৈরি হয় যদি কোনো যন্ত্রের সামনে পূজা করা হয়। তবে হ্যাঁ, এর জন্য আচ্ছা। যন্ত্রটাও সঠিক হতে হয়, যন্ত্রটাও একদম সঠিক হতে হয়, তবেই এটা কাজ দেয়। আচ্ছা। এটি কোন ধাতু বা স্ফটিকে হলে ভালো হয়? এটা কি বলে ভালো হয়? অবশ্যই স্ফটিকও ভালো। ধাতু বলতে গেলে ধাতু সোনা রূপা তামা, এই তিন ধাতুই হয়। আচ্ছা। না, অনেকে পঞ্চধাতু বা অষ্টধাতু বা পিতলেরও করে দেখি। পিতলেতেও আমি এটা দেখেছি। নির্ভর করে, সামর্থ্য অনুযায়ী নির্ভর করে। যাদের একদম সামর্থ্য নেই, তামারও বানাতে তামারও তারা করে পিতল দেখি। দিকে যায়। হ্যাঁ, তামারও করে দেখি।
এটা সামর্থ্যের উপরে, কিন্তু ধাতুর ইফেক্ট বলতে গেলে কোন ধাতু সব থেকে বেশি ইফেক্টিভ হয়, সেখানে সর্বপ্রথম সোনার নাম উঠে আসে, ঠিক আছে। তারপরে রূপোর নাম, তারপরে তামার নাম উঠে আসে। বাকি ধাতুতে অতটা বেশি গুরুত্ব দেওয়া হয় না। এবার তার ইচ্ছে হয়েছে সে বানাবে, তার সামর্থ্য নিয়ে সে কি করবে, বানাচ্ছে পিতলের। আচ্ছা, তা ভেতরে তাহলে কাজ করে না তার মানে? খুব একটা বেশি না, ধাতুর দিক থেকে নয়, কিন্তু কিন্তু যন্ত্র কাজ করবে অবশ্যই। আচ্ছা, ও যন্ত্র হিসেবে কাজ করবে। আচ্ছা, যন্ত্র হিসাবে কাজ করবে, কিন্তু ধাতু হিসাবে কাজ করবে না। তবে ধাতু হিসেবে যখন বুঝেছি কাজের পাওয়ার কমে গেল, তখন যন্ত্রের পাওয়ারটাও কিন্তু কমে যাবে, বুঝেছি। পাওয়ার তো কমবে। এবং যন্ত্র বানানোর পদ্ধতিও আছে। আমরা যখন যন্ত্র আঁকি বা অঙ্কন করি, বানাই, তখন যেখান থেকে হুম। খুশি শুরু করে দিই। এই যন্ত্র এরকম দেখতে, তো এই জায়গা থেকে শুরু করে দিই, মানে যেমন খুশি করে শুরু করে দেন। আমাদের লক্ষ্য থাকে শেষকালে ফিনিশিং দিতে পারলেই ঠিক আছে। আচ্ছা, এটা কিন্তু একটা যন্ত্র অঙ্কনের প্রসেস নয়, এভাবে যন্ত্র অঙ্কন করলে সেই যন্ত্র কোনো কাজ দেবে না। ও যন্ত্র অঙ্কনের বিধি আছে, যন্ত্র অঙ্কন শুরু করতে হবে একদম মধ্যবিন্দু থেকে, ব্রহ্মস্থান থেকে। যেরকম পূজার ক্ষেত্রে আসন করতে গেলে আমরা কি করি, আমরা আগে ভালো করে স্কোয়ারটা করে নিই, কোনো লাঠি মাপ নিয়ে সেটাকে আগে স্কোয়ার করে নিই, তাই না? তো স্কোয়ার করব, তারপরে হুম। মাঝখানে গোল বৃত্ত থাকে, সেই বৃত্তটা করব। এইভাবে উল্টো পাল্টা হুম। টেকনিকে করি, এটা কিন্তু প্রসেস নয়। আচ্ছা, প্রসেস কিন্তু মাঝখান থেকে, মধ্যবিন্দু থেকে শুরু করতে হবে যন্ত্রকে। ওই জায়গা থেকে শুরু করে করে শেষকালে গিয়ে আমি স্কোয়ারে গিয়ে থামবো। ও এটা হচ্ছে আইডিয়াল প্রসেস, তবেই সেই যন্ত্র কাজ করবে, নচেত কাজ করবে না, কারণ তার নির্মাণ পদ্ধতি ঠিক হয়নি। আচ্ছা। তা যন্ত্র বানানো কি আপনারা শেখান? যন্ত্র বানানো শেখানো বলতে, এটা তো প্র্যাকটিক্যাল, পুরোপুরি অনলাইন শেখানো সম্ভব না। আচ্ছা, হাতে ধরে শেখানো যায়, কিন্তু অনলাইনে শেখানো সম্ভব না। আচ্ছা। না, মোট কথা আপনারা শেখান তার মানে। ওই আর কি। ঠিক আছে, আজকে অনেকটা সময় নষ্ট করে ফেললাম সবার, কাজ তো কিছু হলো না। না ঠিক, আজকে এখানে শেষ আলোচনাটা তো করো। দরকার মাঝে মধ্যে। কালকে স্যার কটা থেকে শুরু হবে? 8:30 না? না, 8টা থেকে টাইম থাকে, হ্যাঁ, 8টা থেকেই সময় থাকে। এবার যদি আমি কোনো রকম 8টা ব্যস্ত থেকে। হয়ে যাই, সেক্ষেত্রে না টাইমটা চেঞ্জ হয় মাঝে মধ্যে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আমি দেখছি হ্যাঁ, কালকে আমি যদি পরে কোনো আপনার টেকনিক্যাল ক্লাসটা দেওয়া যায়, দেখছি। হ্যাঁ হ্যাঁ, বলুন। আর স্যার ওটা একটু যেটা বললাম, এটা একটুখানি মাথায় রাখবেন। ওটা আমার একটু কোনটা ওই যেটা আপনাকে বললাম, কোনটা বলুন তো। ওই আপনাকে বললাম না, বই বই লেখার ব্যাপারটা। ও আচ্ছা আচ্ছা, বইটা, হ্যাঁ বইটা দেখছি, বইটা দেখছি। আর যিনি বললেন যে বিশ্বকর্মা প্রকাশ লাগবে, ওই হুম। একটু গ্রুপে এসএমএস করে দেবেন, কেমন? আমার সাথে আনিয়ে নেবো, বইটা পাঠিয়ে দেবো আপনার অ্যাড্রেসে। ওটা তো সংস্কৃতে লেখা স্যার। উনি সংস্কৃতে পড়েন তো, উনি জানেন পড়তে। ও আচ্ছা, আচ্ছা তাহলে অনুবাদ করে দিলে হয় না ওনাকে দিয়ে? আমরা উপকৃত হ্যাঁ, আমার হই। সমস্ত অসুবিধা হবে না, আমি পারবো। হ্যাঁ, ওনার সাথে কথা বলে নিন, যদি উনি অনুবাদ করে দেন, আপনি পড়বেন, ওনার সাথে কথা বলে নিন। আপনি একটু গ্রুপে লিখে হতেই দিন। পারে। হ্যাঁ অবশ্যই করে দেবে, কেন করে দেবে না, যদি সময় থাকে নিশ্চয়ই করে দেবে। আপনি একটু গ্রুপে লিখে দেবেন আপনার বইটা লাগছে, ঠিক আছে, আপনার অ্যাড্রেসে পাঠিয়ে দেওয়া হবে। আর যেহেতু আর একটা খবর আপনাদের দিয়ে রাখি, যে জানুয়ারি মাস থেকে আমাদের নতুন ব্যাচ শুরু হচ্ছে। যদি থাকে কেউ আপনাদের চেনাশোনার মধ্যে যে কোর্স করতে চায়, বিষয় সম্পর্কে জানতে চায়, তাহলে অবশ্যই যোগাযোগ করিয়ে দেবেন। হুম। একদম একদম ঠিক, ঠিক আছে। বেশ, তো আজকে এ পর্যন্তই থাকলো, কেমন? শুভরাত্রি স্যার। ঠিক আছে, শুভরাত্রি। স্যার আজকে কিন্তু অনেকটাই শুভরাত্রি। সমৃদ্ধ হচ্ছি, একটাই বিষয় না হোক, অন্যান্য বিষয় তো হয়েছে। একদম একদম, বেশ। এটাতে অনেক কিছু হয়। স্যার আপনাকে আমি পার্সোনালি হোয়াটসঅ্যাপও করেছি, একটুখানি বলে দেবেন আমাকে। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে। ছাড়লাম স্যার। ঠিক। শুভরাত্রি। হ্যাঁ হ্যাঁ, শুভরাত্রি। সবাইকে বললাম শুভরাত্রি। শুভরাত্রি।